তাহলে প্রথম এবারে নেক্সট একটু একটু করে এগোই, তাহলে হয়তো জড়তাটা কাটবে। নেক্রোসিস বা সেল ইনজুরির যে চ্যাপ্টারটা, সেটায় পড়ে বোঝার জায়গাটা তো একটা জায়গা আছে। কি কি দিয়ে ইনজুরি হতে পারে? যে কোনো জিনিস দিয়ে ইনজুরি হতে পারে, যা খুশি দিয়ে ইনজুরি হতে পারে, ফিজিক্যাল, কেমিক্যাল, টেম্পারেচার, হায়ার টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার, immunological, microbiological, anything can cause injury to our body or to our cell. Even our constraints of the body, like sugar, like salt, anything can cause cell injury. So we are not going into that. But what is the outcome of that cell injury? At first, the body or the cell tries to overcome it. একটা adaptive changes হতে থাকে, একটা কিছুক্ষণ চেঞ্জ হতে থাকে, which are still reversible. তারপরে একটা জায়গায় গিয়ে সেটা আর রিভার্সেবল থাকে না, irreversible changes হয়। বাট স্টিল যখন irreversible changes চলছে সেলের মধ্যে, still the cell is alive. Cell, the tissue is alive, but we cannot revert it back. It is destined to die, but it is still alive. এবং এক সময় গিয়ে সেটাও তার ডেথ হয়ে যায়। এইবার এই যে রিভার্সেবল চেঞ্জেস, ইররিভার্সেবল চেঞ্জেস, তারপরে গেল সেল ডেথ হলো, তার এটা তো একেবারে কোন লেভেলে গিয়ে হচ্ছে? আমাদের তো চর্মচক্ষু দিয়ে দেখা, সেখানে তো আমরা তার খুব বেশি এভিডেন্স পাচ্ছি না, যেটা দিয়ে আমরা বলতে পারছি yes, this is the reversible changes, this is the irreversible changes. But we can identify the death of the cell. We can identify the death of the cell when the cell is dead. তার কি ধরনের হয়? নিউক্লিয়াসের চেঞ্জেস হয়, তার একটা অন্য, আবার গতকালও বলেছি, একটা ইনফ্লামেটরি চেঞ্জেস থাকবে, ইত্যাদি ইত্যাদি। সেলটা ডিসলিউট করে যেতে পারে, সেলটা ডিসলভ করে যেতে পারে, সে ব্রেক করে যেতে পারে, মানে ডাস্টিং হয়ে যেতে পারে সেলটার, নিউক্লিয়াসটার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো দিজ আর দ্য, আমরা যেটা চোখে দেখছি, চোখে দেখার চেঞ্জেস। কিন্তু ভেতরে কি হচ্ছে, একটা সেল কেন মরে গেল, কি কি কারণে হলো, সেটাই হচ্ছে তোর প্যাথোলজিটা। এইবারে বলি, সেটা সত্যিই খুব কঠিন, কেননা সেলের ভেতরে ওই ইন্ট্রিগেট ব্যাপারে কোথায় কি হচ্ছে। বেসিক থিং, the most of the causes of necrosis or prototype of the necrosis which we read or which is essential for you is the hypoxic injury, ischemic injury. So there is depletion, there is less supply of oxygen to the tissue, and that leads to depletion of ATP. Now, we all know that ATP sits in the cell membrane and acts as a pump. Sodium, potassium, water, কাউকে ঢোকাচ্ছে, কাউকে বের করছে, এই করে সে ব্যালেন্স মেনটেন করছে। And not only on the cell membrane, it is active on all the membranes of the cell. That is the membrane of the lysosome, membrane of the ribosome, membrane of the mitochondria. Everywhere the ATP is functioning and controlling all these things. So whenever there is ATP depletion, there is কি হবে বলো? মেমব্রেন গুলো ড্যামেজ হবে। মেমব্রেন, all the membranes, cellular, subcellular লেভেলে যত মেমব্রেন আছে সব will be defunctioning. তাহলে এবারে ছোট করে যদি আমরা এবারে একটা ধাপে ধাপে যদি ভাবি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যারা বেরিয়ে বসে আছে, যাদের আগলে রেখেছিল সেল মেমব্রেনটা দিয়ে, সে লিক করে বাইরে চলে আসবে। সেলটার মধ্যে যে সব ছিল তারা বাইরে চলে আসবে।
লাইসোজোমের মধ্যে যেসব লাইটিক এনজাইমস ছিল তারা বাইরে চলে আসবে। সো দিস ইজ দ্য মেইন প্যাথোলজি অফ দ্য hypoxic necrosis. That is the defective function of the pump, sodium, water and sodium, ATP pump sitting on the cell membrane or all the membranes controlling the ion and water exchange of the cell. এই করতে গিয়ে কি হচ্ছে, শুধু তো মাত্র আয়ন আর ওয়াটার দিয়ে হচ্ছে না ব্যাপারটা, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু আমাদের সেলুলার কম্পোনেন্ট তারাও লিক আউট করছে, যেহেতু সেলটা লিকি হয়ে গেছে, সেল মেমব্রেনটা লিকি হয়ে গেছে। সো মেনি অফ দ্য constituents of the cell or the cytoplasm, they are leaking into the surroundings of the cell, and that stimulates the inflammation. That calls the neutrophils chemotaxis করছে, that calls the macrophages যে দেখো বাপু এখানে একটা গোলমাল হয়েছে, এসো জায়গাটাকে একটু পরিষ্কার করো তো, একটু লড়াই করো তো, ডাকছে। সো দিস ইজ দ্য মেইন থিং অফ দ্য নেক্রোসিস। ওকে, হলো একটু পরিষ্কার? আচ্ছা, এইবারে একটু এটা ধারণাটা পরিষ্কার। তবে অ্যাজ সাচ ফর ইউর examination purpose, usually the mechanism of the cell necrosis or damage of the or pathophysiology of the necrosis or the cell injury process usually doesn't come in the examination. That is a good thing for you. তাহলে আমাদের কি কি কোয়েশ্চেন আসে এটার থেকে, এই চ্যাপ্টারটা থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে? মেইনলি আমরা নেক্রোসিস কি জানতে চাই, নেক্রোসিসের সঙ্গে অ্যাপোটোসিসের একটু করে লিখি, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা কোথাও কোথাও জানতে চাই নেক্রোসিস কি। নেক্রোসিস কি কি জানতে চাই, তার কি কি জানতে চাই? টাইপস, টাইপস একটা ছোট্ট ফর্মুলা মনে রাখা যেতে পারে। ছোট্ট একটা ফর্মুলা টাইপস মনে রাখতে গেলে কি, কে বলবে? 3C2F, বল বল, টাইপস অফ নেক্রোসিস। হ্যাঁ বল। কি মেয়েরা? আর হলো 3C। মনে রাখবে 3C 4F 2F। তাহলে কোয়াগুলেটিভ লিকুইফ্যাক্টিভ বলি আমরা যেটাকে, সেটাকে সি দিয়ে মনে রাখার জন্যই কলিকুয়েটিভ বলছি, তার আরেকটা নাম কলিকুয়েটিভ অ্যান্ড কেসিয়াস। আর ফ্যাট নেক্রোসিস আর ফিব্রিনয়েড নেক্রোসিস কোথায় কোথায় পাওয়া যায়? কোয়াগুলেটিভ নেক্রোসিস কোথায় পাওয়া যায়? এখানে আমাদের প্রশ্ন থাকে অনেক সময়, প্রশ্ন থাকে what are the different types of necrosis, give enumerate
the different types of necrosis with example of each. তাহলে বলো কোয়াগুলেটিভের একটা এক্সাম্পল। হ্যাঁ, what is the question of? Yes, gangrene is a necrosis, is not a definite type of necrosis, though in nowadays it is included in the list of the necrosis, but actually gangrene is necrosis with superadded infection. It is not any other form, morphological form of necrosis. It is the necrosis with superadded infection. Okay, suppose there is coagulative necrosis and it got infected, so it is called gangrene. Okay, liquefactive, হ্যাঁ লিকুইফ্যাক্টিভটারই আরেকটি ভালো নাম, শুভ নাম হচ্ছে কলিকুয়েটিভ, সেই জন্যই সি বললাম, সেটাতে মনে রাখতে সুবিধা হয়। সো কোয়াগুলেটিভ নেক্রোসিস আমরা কোথায় পাই? In any solid organ having single arterial supply. Like coagulative necrosis আমরা সেই সব অর্গানে পাই in any solid organ with single arterial supply. Colliquative or liquefactive necrosis কোথায় পাই? In loose areolar tissue with dual blood supply or increased amount of fat, excess amount of fat. So any loose tissue with dual blood supply and or having increased amount of fat in the tissue. It also liquefactive necrosis. Caseous necrosis is the prototype of tubercular necrosis caused by Mycobacterium tuberculini. Fat necrosis. It is কোথায় কোথায়? Breast and pancreatitis. নেক্রোসিসটা কোথায় হয়? প্যানক্রিয়াসে, ওমেন্টামে হয়, কেন প্যানক্রিয়াসে তো ফ্যাট নেই, কোথায় নেক্রোসিস হবে? তাহলে প্যানক্রিয়াটাইটিসের সঙ্গে ফ্যাট নেক্রোসিসের কি তফাৎ? মানে তফাৎ না, রিলেশন। In pancreatitis there is leakage of the enzymes, mainly the lipases, etc. Lipase, it dissolves or destroys the fat cells of the omentum, and then there is the necrosis. In pancreatitis there is destruction or necrosis of the pancreatic cells containing the different type of lytic enzymes, mainly the amylase and the lipase, and this lipase, they destroy the omental fat and causing the fat necrosis. So fat necrosis in pancreatitis, it is found on the omentum, not in the pancreas. The cause is the pancreatitis, the effect is on the omentum. Is it clear? And fibrinoid necrosis. It is not fibrin, it is looking like fibrin, oid. Fibrinoid necrosis. We find it in all types of mainly immunological vasculitis, type 3 vasculitis in the interstitium of the blood vessels. There is fibrinoid necrosis. So these are the main types of necrosis. Next year থেকে প্রশ্ন, নেক্সট যেটা খুব কমন প্রশ্ন নেক্রোসিসের সঙ্গে অ্যাপোটোসিসের ডিফারেন্স। অ্যাপোটোসিস থাকে আলাদা করে, অ্যাপোটোসিসের ডিফারেন্স আমি আর খুব বেশি ওটার মধ্যে যাব না, অনেক বেশি সময় লেগে যাবে। মেইন থিং ইজ দ্যাট বেসিক কি থিং, বেসিক অসুবিধাটা কি? হ্যাঁ, প্রোগ্রাম চললে থানা থানা আমরা বলি ঠিকই, হ্যাঁ প্রোগ্রাম বুঝলাম, কেননা এখানে কিছু কিছু জেনেটিক ফ্যাক্টর অ্যাক্ট করে। নেক্রোসিসে যেমন সবটাই বাইরের থেকে জিনিসটা আসছে, সেলের বাইরের থেকে একটা ইনজুরি আসছে,
হয় সেটা হিট, নয়তো সেটা কোল্ড, নয়তো সেটা ব্যাকটেরিয়া, নয়তো সেটা ইমিউন কমপ্লেক্স। সো অল দিস থিংস আর অ্যাটাকিং দ্য সেলস ফ্রম দ্য আউটসাইড in cases of necrosis. But in case of apoptosis, the defect starts from the chain. It is the programmed cell death. এটা তো গেল তার মেকানিজমে। বেসিক ঘটনাটার মধ্যে কি তফাৎ? ঘটনাটার মধ্যে তফাৎ যেটা হয়েছে যে এতক্ষণ আগে একটু আগে যেটা বললাম, in necrosis the cell membrane is leaky, cell membrane is defective, the cell membrane is destroyed, so that cellular components, they are exposed to the surrounding material or substances. That is, there is inflammatory reaction. But in case of apoptosis, the cell membrane is intact, no damage to the cell membrane, it is almost normal, and it makes some vesicles, chotto chotto vesicle তৈরি করে, এই এর মতন বেলুনের মতন ছোট ছোট জিনিস তৈরি করে, which contains the fragments of cellular components. It may be nuclear component, it may be ribosome, it may be anything else of the subcellular components of the cell, and they are cell bound, membrane bound, not cell bound, they are membrane bound. So there is no leakage of any constituent from the cytoplasm of the cell. So there is no inflammatory reaction. সে একটা ফুচকা গিলে খাওয়ার মতন, ফুচকার মধ্যে জল আলু সব আছে, সব নিয়ে গুপ করে গিলে ফেললো, বাইরে কিছু ছটকে পড়লো না। বোঝা গেল? তাহলে অ্যাপোটোসিসের বেলায় এইটাই হচ্ছে মজা, যে there is no leakage and so there is no inflammatory reaction, and it can occur in single cell also. Necrosis cannot occur in single cell. It mainly, if it's a wider area, circumscribed area. Necrosis is a circumscribed area, but apoptosis may affect a single cell also. Physiological apoptosis er example ke debe? Physiological apoptosis, it can be, and necrosis is always pathological. Necrosis is always pathological. It is not a physiological normal phenomena, but apoptosis is physiological as well as pathological. So can you give me example of physiological apoptosis? Okay, menstruation, okay, good. And pharyngeal or mammary gland after lactation, okay, or অনেক আছে, প্রচুর। এমব্রায়োজেনেসিসে প্রচুর, সমস্ত আমাদের অর্গানগুলো তো এরকমভাবে তৈরি হয়নি, তাকে ভেঙে চুরে যখন গড়েছে। আরও খুব কমন যেটা আমাদের ইয়েতে থাকে, মানে ভাবতে জিনিসটা ভাবো, ধরো কোনো একটা ইনফেকশন হলো, আমাদের শরীরে প্রচুর পরিমাণে ডাব্লিউবিসি বেড়ে গেল, নিউট্রোফিল বেড়ে গেল। এবারে সেই নিউট্রোফিলগুলো সবগুলোই যে যুদ্ধ করে, সৈনিকরা যে সবগুলোই যে যুদ্ধ করে মরলো তা কিন্তু নয়, সবাই যে যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যুদ্ধ করে মরলো তা কিন্তু নয়। মোস্ট অফ দেম ডাই অফ অ্যাপোটোসিস। ধরো একটা লিম্ফ নোডে ফলিকুলার হাইপারপ্লাসিয়া হলো একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশনের জন্য, তারপরে আবার সেই লিম্ফ গ্ল্যান্ডটা ছোট হয়ে গেল, গলায় ফ্যারিঞ্জাইটিস হয়েছে, গলাটা বেশ ব্যথা হচ্ছে একটা, বিশেষ করে বাচ্চাদের, তখন এইখানে হাত দিয়ে দেখা গেল লিম্ফ নোডগুলো প্যালপেবল হয়েছে, অ্যান্টিবায়োটিক খেলো, খেয়ে দেখা গেল লিম্ফ নোডগুলো আর নেই। কোথায় গেল?
লিম্ফ নোডের সেলগুলো কোথায় গেল, তা সেটাও অ্যাপোটোসিস হলো। সো দিজ আর দ্য মেইন এক্সাম্পলস অফ দ্য অ্যাপোটোসিস অফ দ্য ফিজিওলজিক্যাল রিজন। অ্যান্ড প্যাথোলজিক্যালি আমরা যে কোনো জায়গায় পেতে পারি, সব অনেক ক্ষেত্রেই পাই, এবং মেইনলি আমরা পেয়ে থাকি ইন কেসেস অফ টিউমার। টিউমারে আমরা প্রচুর পরিমাণে অ্যাপোটোসিস দেখতে পাই। ওকে, so these are the main changes or main differences between the apoptosis and the necrosis. Necrosis is a pathological phenomena, apoptosis is a physiological as well as pathological phenomena, and all these things. অ্যাপোটোসিসের অনেক সময় থাকে, একটু ডিটেলসেই থাকে, যদিও আমি খুব একটা পছন্দ করি না ওই সমস্ত, আমি নিজে মুখস্থ রাখতে পারি না অত জেনেটিক নাম ফাম। তো যাই হোক, তোমাদের প্রশ্ন দেওয়া হয় যখন বড় বড় লোকেরা প্রশ্ন করে, লিখতে তোমাদের হবে, তো সে ব্যাক্স ম্যাক্স হানা তারা ব্যাক্স ব্যাম এই সমস্ত দুম দাম, আমার মনে হয় আমাকে কে ঘুষি জ্বালাচ্ছে। তো যাই হোক, তোমরা দেখি মুখস্থ রাখো, রেখো, সে অন্য কথা। আচ্ছা, নেক্সট এই চ্যাপ্টারে আর কিছু, এবার পরেরটায় যাই। ইনফ্লামেশন। ইনফ্লামেশন থেকে অনেক সময় প্রবলেম ওরিয়েন্টেড কোয়েশ্চেন তো খুব সহজ দেওয়া ইনফ্লামেশন থেকে। হ্যাঁ, ধরো একটা কোনো ইনফ্লামেশনের দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো তা হোয়াট উইল বি দ্য ভ্যাসকুল, কী থাকে ইনফ্লামেশনের। তোমাদের পড়বার জায়গাটা হচ্ছে স্ট্রেসটা, আগের দিন তো সব ডেফিনেশন বলেছি, আমি আর সেখানটা বলছি না। ইনফ্লামেশনে মেনলি হচ্ছে তোমাদের পড়তে হবে যে ভ্যাসকুলার ফেনোমেনন অ্যান্ড দ্য সেলুলার ফেনোমেনন। ভ্যাসকুলার ফেনোমেনন অ্যান্ড সেলুলার ফেনোমেনন দুটোকে একসঙ্গে গুলিয়ে দেবে না। ভ্যাসকুলার ফেনোমেনন বলতে কি কোন পর্যন্ত, কোন তিনটে? ট্রানজিয়েন্ট vasoconstriction, permanent vasodilation, and increased permeability. Increased permeability of the vasculature. এই তিনটেই মেনলি কিন্তু ভাস্কুলার ফেনোমেনন। সেলুলার ফেনোমেনন কি? প্রথমে increased blood flow, then stasis, then loss of axial flow, then margination of the leukocytes, then rolling of the leukocytes on the endothelium, then emigration of the leukocytes or diapetesis of the leukocytes into the extracellular space, and chemotaxis, then phagocytosis. তাহলে কি কি সেলুলার ফেনোমেনা? ফার্স্ট হচ্ছে increased blood flow, increased rate of flow, then stasis, then loss of axial flow, then margination of the neutrophils, rolling of the neutrophils, adhesion of the neutrophils to the endothelium lining, then emigration of the neutrophils from the vascular bed, then chemotaxis to the site of the injury, and ultimately phagocytosis. So these are the steps for the cellular phenomena in case of acute inflammation. Okay? আচ্ছা, এইবারে অ্যাকিউট ইনফ্লামেশনে অনেক সময় প্রশ্ন থাকে বা অনেক সময় জিজ্ঞেস করে, আমার নিজের খুব প্রিয় প্রশ্ন, হোয়াট আর দ্য মরফোলজিক্যাল টাইপস অফ অ্যাকিউট ইনফ্লামেশন ইন রিগার্ড অফ দ্য এক্সুডেট। এক্সুডেটের উপর ডিপেন্ড করে কি কি ধরনের আমাদের অ্যাকিউট ইনফ্লামেশন হয়। কার কার কি কি ধারণা আছে বল, বল না। বলছি, according to the morphology of the exudate, what are the different types of acute inflammation? According to the morphology of the exudate, কার ধারণা আছে? মেয়েরা বল, বল না, কি কি ধরনের এক্সুডেট, বস, কি কি ধরনের এক্সুডেট হয়? হ্যাঁ হ্যাঁ, প্রোটিন আর সেল তো মেন ব্যাপার। এক্সুডেট মানে প্রোটিন আর সেল আর ফ্লুইড, তো সেটার ধরন পাল্টে পাল্টে যায়। সেরাস, ভেরি গুড।
হ্যাঁ, হেমারেজিক, পুরুলেন্ট, এই তো পারছিস। আর ফাইভ, এগুলোর এক্সাম্পল সেরাস। এখন দেখি বইয়ে তুলে দিয়েছে, আমাদের সময় ছিল, প্রথমটা ছিল ক্যাটারাল। ক্যাটারাল, আমরা ক্যাটারাল মানে এই যে একটা হলো হ্যাচ্চো হ্যাচ্চো, হাঁচলাম কাশলাম, নাক দিয়ে অঝরে জল পড়তে লাগলো, সেটা একদম পাতলা একটা জল, হ্যাঁ, বা চোখ দিয়ে জল পড়তে লাগলো, সেটাকে আগেকার দিনে একটা ক্যাটারাল বলতো। এখন বইয়ে দেখছি সেই নামটা নেই, কিন্তু তবু আমাদের মতন পুরনো বুড়ো বুড়ো লোক যদি এক্সামিনার আসেন হয়তো শুনতে চাইবেন, কানে সেই জন্য শুনে রাখো। একটা ছিল ক্যাটারাল, যেটা নাকি সেরাসের থেকেও পাতলা এক্সুডেট, সেরাসের থেকেও এক্সুডেটের কনসিস্টেন্সি মোর লিকুইড। তাহলে ক্যাটারাল যদি বাদও দাও, সেরাস, সেরাসের ইয়ে কি এক্সাম্পল? এক্সাম্পল বল না, যে কোনো সেরাস ক্যাভিটিতে যখন জল জমে যাচ্ছে, পেরিটোনাইটিস, পেরিটোনাইটিস হয়েছে, প্লুরাল এফিউশন হয়েছে, সেখানে তো সেরাস ক্যাভিটি, ওগুলো সেরাস লাইনিং। তো সেরাস লাইনিং এর সেখানে যদি প্লুরাইটিস হয়, প্লুরাল ইনফেকশন, প্লুরাতে যদি ইনফেকশন হয় বা ইরিটেশন হয়, তখন সে একটা সেরাস ফ্লুইড ড্রেন করবে। সো দ্য সেরাস, যদি না সেখানে অ্যাডেড, সুপার অ্যাডেড হেমারেজ হয়ে থাকে বা ইনফেকশন হয়ে থাকে, একটা যে কোনো কারণে একটা যদি ইয়ে হয়ে থাকে, তাহলে পেরিটোনাইটিস, প্লুরাল এফিউশন, সিম্পল প্লুরাল এফিউশন। এবার আসছে হেমারেজিক, কোথায় হয়? এখনকার দিনে শোনা যাচ্ছে। কি হবে? আর্টারিতে ব্লক হলো, তার জন্য এক্সুডেট কেন হবে? ইনফ্লামেশন কেন হবে? সেটা তো অন্য পথ গেল। আর এই যে ডেঙ্গুতে যদি কোথাও ইয়ে হয়, কালেকশন হয়, হেমারেজিক হবে না? হ্যাঁ, ডেঙ্গু হেমারেজিক ফিভার, ডেঙ্গুতে যদি কোথাও এক্সুডেট হয়, প্লুরাল এফিউশন হয়, তাহলে হেমারেজিক হবে। তাছাড়াও একটা হেমারেজিক ইয়ে হতে পারে। আচ্ছা, তারপরে কি বলেছি আমরা? পুরুলেন্ট, পুরুলেন্ট তো আমরা সবাই জানি, চিনি। কি দিয়ে হয়? মুখে কিন্তু এগুলো উচ্চারণ হয় না, পরীক্ষার সময় তো আমাদের মুখ দিয়ে বেরোয় না। পুরুলেন্ট মানে কি? পাস তৈরি হচ্ছে। কারা তৈরি করছে? কোন ইনফেকশন, কোন ব্যাকটেরিয়া? পায়োজেনিক ব্যাকটেরিয়া। একদম এটার ব্যাপারে কোনো রকম, এটা এই পুরুলেন্ট এক্সুডেট কেন হয়, এই কথাটার মধ্যে এত ভাবনা চিন্তা, আকাশের দিকে তাকানোর কোনো দরকার নেই। Where the infection is caused by pyogenic bacteria, there is purulent exudate. এই তো সব কথার মধ্যেই আছে, পাস, পায়োজেনিক, সব একের মধ্যে। এবার একটু যদি কুমারজ্যোতি স্যারের দিকে ঢলে যাই, কোন ধরনের, কোন কোন ব্যাকটেরিয়া পায়োজেনিক? স্ট্রেপ্টো, স্ট্যাফাইলো, নিউমো, ক্লেবশেলা, হ্যাঁ, সবাই পাস করতে পারে। ঠিক আছে, চলো তাহলে এইগুলো গেল আমার অ্যাকর্ডিং টু দ্য। আর ফিব্রিনাস, ফিব্রিনাস কোথায় হয়? টিপিক্যাল এক্সাম্পল কি ফিব্রিনাস এক্সুডেটের? ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, ক্লু দিলাম। ফিব্রিনাস এক্সুডেটের ক্লু দিলাম, ব্রেড অ্যান্ড বাটার। হ্যাঁ, নট এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, rheumatic pericarditis, rheumatic pericarditis। ব্রেড অ্যান্ড বাটার মানে কি? কিরম হয় দেখতে? পাউরুটির উপর বেশ পুরু করে প্রলেপ লাগিয়ে, বেশ ঠিক করে, এবার দুটো পাউরুটিতে ওর পুরু করে মাখন লাগালো, লাগিয়ে ওপর ওপর চাপালো, চাপিয়ে এবার তুলে দে, তাহলে কি হয়? উঠে উঠে থাকে একটু মাখনটা, থাকে। একদম মিশিয়ে দিলে হবে না, পাউরুটির সঙ্গে মিশিয়ে দিলে হবে না, বেশ পুরু করে লাগাতে হবে, সেইরকম দুটোকে উপর উপর লাগাতে হবে। এইবারে তুমি দুটোকে সেপারেট করো, তাহলে মাখনটা
একটু একটু খোঁচা খোঁচা হয়ে উঠে উঠে থাকবে, দ্যাট ইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রেড অ্যান্ড বাটার। সেই জন্য বললাম আমরা যেভাবে মাখন খাই তাতে হবে না, সাহেবদের মতন করে মাখন খেতে হবে। ওকে, চলো তাহলে ব্রেড অ্যান্ড বাটার এক্সাম্পল অফ দ্য রিউম্যাটিক পেরিকার্ডাইটিস। Rheumatic pericarditis is the example of fibrinoid exudate. That is the fibrinous type of inflammation exudate. আচ্ছা, এখানে আর ক্রনিকে তো অশান্তির কোনো জায়গা নেই, ভীষণই সোজা ব্যাপার স্যাপার। একটাই জিনিস পড়লে হয় আমাদের, সেটা কি পড়লে হয়? টিবি, টিউবারকুলোসিস, গ্র্যানুলোমা, টিউবারকুলোসিস, এইটাই হচ্ছে ক্রনিকের। তোমাদের আর বিশেষ কিচ্ছু আসে না বাবা, ওইখানেই আমরা ইয়ে হই। কিন্তু টিবির গ্র্যানুলোমাটা একটা ঠিকঠাক করে আঁকতে পারতেই হবে। কিরম হবে? মাঝখানে সেন্ট্রাল কেজিয়েশন, সারাউন্ডেড বাই দ্য এপিথেলিয়েড সেলস, এপিথেলিয়েড সেলস। পিছন ঘুরলেই পিছনটা বসে যায় রে, মাছের হাট। This is the caseous necrosis. Aste. Caseous necrosis. These are the epithelioid cells. এত কথা, বাপ রে, কাল সারা রাত কথা হয়নি না? তাহলে find this even.
কি হলো? এত কিসের অশান্তি? হ্যাঁ, কি হলো? ভুলে গেছি? হ্যাঁ, মাইন্ড দ্যাট এপিথেলয়েড সেলস, এল এর পরে আরেকটা আই আছে, সেটা না দিলে আমরা ভীষণ প্যাথোলজিস্টে রেগে যাই। ঠিক আছে। So this is the typical picture of the granuloma with central caseation surrounded by epithelioid cells. Epithelioid cells are irregular cells with fine cytoplasm, ill-defined border, and with slipper-shaped or banana-shaped nuclei, intermingled with Langerhans type of giant cells, which has horseshoe-shaped or nuclei or nuclei ring-shaped nuclei placed at the periphery of the cell. Which then there are the lymphocytes, which is ultimately surrounded by the fibroblastic cells. So this is the typical picture of a granuloma. এখান থেকে প্রশ্ন আসে, what is a granuloma, what are the different types of granuloma? এটা হচ্ছে টিবির প্রোটোটাইপ গ্রানুলোমা। এছাড়া আরো অনেক রকম গ্রানুলোমা হতে পারে। একটা গ্রানুলোমা হতে পারে টিবিতেই হলো, কিন্তু তখনও কেজিয়েশন হয়নি, নন কেজিয়াস গ্রানুলোমা। আর আবার নন কেজিয়াস গ্রানুলোমা আমরা কোথায় পাই? সার্কয়েডোসিসে পাই। and those in sarcoidosis, usually the granulomas are not rimmed by lymphocytes. In sarcoidosis, please hear, in sarcoidosis the granulomas are not rimmed by lymphocytes, so they are known as naked granuloma. They are as if they are naked granuloma, and it is non-caseating repetitive naked granuloma, which is the feature of sarcoidosis. তাহলে কি কি? non-caseating repetitive, মানে এই প্রত্যেকটা গ্রানুলোমায় প্রায় সমান সমান সাইজের, কেউ এতটুকু কেউ এত বড় নয়। So repetitive non-caseating naked granulomas are the feature of sarcoidosis. Sarcoidosis এটা একটা টাইপের গ্রানুলোমা হতে পারে। আরেকটা গ্রানুলোমা হতে পারে যে স্টিলেট গ্রানুলোমা, সেখানে মাঝে যে সেন্ট্রাল নেক্রোসিস that takes a star shaped, and in the middle there are plenty of remnants of the neutrophils, so there are nuclear dusting, and usually we do not get that type of Langerhans giant cells, only the epithelioid cells or macrophages surrounded by a stillet-shaped necrotic area. So these are the different types of granulomas we can get. Stillet, foreign body granuloma. So there are many types of granulomas. এক হতে পারে গ্রানুলোমা নিয়ে প্রশ্ন আসতে পারে, দ্বিতীয়ত হতে পারে জায়ান্ট সেল নিয়ে প্রশ্ন আসতে পারে। What are the different, what is a giant cell and what are the different types of giant cell? Giant cell কি সবসময় প্যাথোলজিক্যাল? ফিজিওলজিক্যাল হতে পারে। কে কে ফিজিওলজিক্যাল জায়ান্ট সেলের এক্সাম্পল? Yes, osteoclast, megakaryocyte, আর syncytiotrophoblast, আর all the striated muscle cells. All the striated muscle cells are giant cells because they have more than one nuclei. Striated muscle cells are also giant cells, physiological giant cells. So osteoclastic giant cell, the megakaryocyte, the syncytiotrophoblast, and the striated muscle cells, they are the example of physiological giant cells. And pathological giant cell, it could be foreign body giant cell, Langerhans type of giant cells, and all those things. Two-ton giant cell, etc. and etc. Linkenberg giant cell, etc. So these are the vessels from the chronic inflammation chapter. Okay. এবারে নেক্সটে যাই, নেক্সট চ্যাপ্টার। অনেক সময় লাগছে, আরো তাড়াতাড়ি এগোতে হবে, এত পড়াতে গেলে হবে না। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার থ্রম্বোসিস, মানে কি বলে, হিমোডাইনামিক। কমপ্লিকেশন অফ, বসো, ভালো। দুটো প্রশ্ন আমি মাথায় আসেনি, একটা হচ্ছে হোয়াট আউটকাম অফ দ্য অ্যাকিউট ইনফ্লামেশন,
আরেকটা হচ্ছে কমপ্লিকেশনস অফ দ্য ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকিউটেরটা আগে বলি, হোয়াট আর দ্য আউটকাম অফ দ্য অ্যাকিউট ইনফ্লামেশন। ইট মে হিল, একটা মানে সেরে যেতে পারে, আর নয়তো সে ক্রনিক ইনফ্লামেশনে যেতে পারে। এইটাই হচ্ছে মেইনলি। এবার হিলিং সেটাও দুরকম ভাবে হতে পারে, আইদার বাই রিপেয়ার অর বাই রিজেনারেশন, তার একটা হতে পারে। যেমন রিজেনারেশন হিলিং কোথায় হবে, ধরো একটা অ্যাকিউট হেপাটাইটিস হয়েছে, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয়েছে, সেখানে কিন্তু কমপ্লিট হিলিং বাই রিজেনারেশন হবে, কমপ্লিট হিলিং বাই রিজেনারেশন হবে। হ্যাঁ, কিন্তু যদি আবার একটা ক্রনিক হেপাটাইটিস হয়, মানে হেপাটাইটিস বি হয়, সেখানে কিন্তু আমার সেরকম ভাবে হিলিং বাই কমপ্লিট হিলিং হবে না। অ্যান্ড হোয়াট উই মিন বাই রেজলিউশন, what we mean by resolution related to acute inflammation. Resolution means coming back of the tissue to its normal form after the inflammation. There will be no residual damage. There will be no residual damage. That is the resolution. তাহলে আমরা রেজলিউশন কোথায় কোথায় পাই? এক নম্বর হচ্ছে, ধরো আমার একটা ভাইরাল কনজাংটিভাইটিস হলো, অত চোখ লাল হলো, চোখ ফুলে গেল, 3 দিন ধরে চোখ দিয়ে অবিশ্রান্ত জল পড়লো, কিন্তু যখন চোখ সেরে গেল একদম নর্মাল। সো ভাইরাল কনজাংটিভাইটিস, হেপাটাইটিস এ, অ্যান্ড যদিও খুব বড় হয়ে হয় কিন্তু লোবার নিউমোনিয়া। In lobar pneumonia we get complete resolution. So the organ goes back to its pre-inflammatory condition completely without any residual damage, without any residual damage. So that is the resolution. Okay, in tuberculosis we don't get resolution, kokhono resolution hoy na. In tuberculosis always there is so any form, joto chotoi focus hok na keno tuberculosis, that will heal by fibrosis, not by resolution. Okay, কাজে কাজে ঘনস ফোকাস যেটা হয়, অত ছোট্ট একটা মিলেটের মতন ছোট্ট একটা ফোকাস হয়, that also heals by fibrosis, not by resolution. Whereas the lobar pneumonia, it affects whole of the lobe, whole of the lung, but it resolutes. There will be no residual damage to the lung after the completion of the disease. So these are the two things. And complications of chronic inflammation, it may be prolonged, non-healing একটা ইয়ে হতে পারে, and ultimately there may be development of cancer or there may be amyloidosis. Amyloidosis অনেক সময় ক্রনিক একটা ইয়ে থাকতে থাকতে সেখানে একটা অ্যামিলয়েডোসিস হওয়ার চান্স থাকে, একটা ক্রনিক নন হিলিং সাইনাস ফর্মেশন হতে পারে, একটা ক্রনিসিটি চলতেই থাকে, এরকম হতে পারে, এরকম। হ্যাঁ, হাইপারট্রফিক স্কার তো হিলিং এর কমপ্লিকেশন, ক্রনিক ইনফ্লামেশনের নয়, ওটা হচ্ছে হিলিং এর কমপ্লিকেশন। হিলিং হাইপারট্রফিক স্কার বা কিলয়েড এই সমস্ত যেগুলো হয়, হ্যাঁ, সেইখানে আমাদের যে রিয়াকশনটা সেটা আনকন্ট্রোলড হলো। সো আই এম নট গোয়িং ইনটু সো অত ছোট ছোট জায়গাটাতে আর ঢুকছি না, তাহলে সময় পাবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে থ্রম্বোএম্বলিজমের চ্যাপ্টারটা, হিমোডাইনামিক। হিমোডাইনামিকে কালকে তোমাদের যেসব ডেফিনেশন দিয়েছি, all are important. Thrombosis নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, এডিমা নিয়ে আসতে পারে, এম্বলিজম নিয়ে আসতে পারে, and all these can come in the form of problem based question. হ্যাঁ, ধরো থ্রম্বোসিসের একটা বলা যেতে পারে যে এরকম পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, তার ছিল, তার হঠাৎ করে একটা হার্ট অ্যাটাকের ইয়ে দিয়ে দেওয়া যেতে পারে, সেরিব্রাল থ্রম্বোসিসের দেওয়া যেতে পারে, এম্বলিজম দিয়ে দেওয়া যেতে পারে, যেটা কালকে তোমাদের গল্পটা বলেছে ওইরকমই একটা কোনো গল্প দিয়ে একটা প্রশ্ন দেওয়া যেতে পারে। সো অল দিস থিংস কাম ইন দ্য ফর্ম অফ প্রবলেম বেসড কোয়েশ্চেন। হ্যাঁ, এখন যেহেতু তোমাদের প্রবলেম বেসড কোয়েশ্চেন, একটা খুব শখেও একটা খুব ভালো, কিন্তু শখে যেটা তোমাদের কোয়েশ্চেনটা এলে খুব ভালো করে দেখতে হবে। একটা জিনিস বলে দিই তোমাদের, যে কোনো প্রবলেম বেসড কোয়েশ্চেন যখন থাকে, দে আর ক্লুজ,
there are definitely some clues which will direct you to the to mainly to one diagnosis. তোমাদের এরকম একটা বড় ডিডির মতন ক্লু থাকে না, হ্যাঁ, কাজে কাজেই সেই ক্লুটাকে ধরবার চেষ্টা করতে হবে। যেমন ধরো আমি বলছি একটা যদি এরকম থাকে যে একটা ইয়াং লেডি came to the emergency with high temperature and semi-conscious state with rapid pulse, and she had a history of abortion or medical abortion few days back. এরকম একটা না একটা কিছু ক্লু থাকবে। তাহলে এই যে ফিভার, সেমি কনসিয়াস একটা পেশেন্ট, ইয়াং, এইগুলোই তোমাকে ইন্ডিকেট করবে কি হয়েছে তার, হ্যাঁ, কোন শক। তাই তাই আমি বললাম যে ফিভার, আমি যে বললাম ফিভার, সেপটিক শক, সে একটা মেডিকেল টার্মিনেশন করাতে গেছে, সেপসিস হয়েছে, হ্যাঁ, কাজে কাজে এটা ধরতে হবে, এটাকে হেমারেজিক শক। ওই যে ওই একটা কথা ফিভার বা হাই টেম্পারেচার, দ্যাট ইজ দ্য ক্লু, দ্যাট ডিফারেন্সিয়েটস দ্য টু। আবার এইটাই তুই যেটা বলছিস সেরকম আমি যদি দিই, a lady of 27 years came to the emergency with pallor, severe pallor and calm extremities, rapid thready pulse, and had a history of abortion a few days back, তাহলে কিন্তু সে হয়ে গেল হাইপোভলিমিক শক। তখন কিন্তু তার আমি ভাববো যে তার হয়তো একটা বড় হেমারেজ হয়েছিল, সেই জন্য তার হাইপোভলিমিক শক হয়েছে। এই যে পিছনে তোমাদের কিছু আলাদা প্রশ্ন আছে, অনেকক্ষণ থেকে কথা বলছো, শুনছো না কিছু, কিছু তোমাদের বক্তব্য আছে, তাহলে অনেকক্ষণ থেকে কথা বলছো। কথা বলার থাকলে আমি বারবার বলি বাবা বাইরে গিয়ে কথাটা বলে এসো। আমার চোখটায় খুব অসুবিধা হয় যে যদি কেউ ওখানে কথা বলে না, আমার মাথার তারগুলো কেটে যায়, কথা বলার তারগুলো। ওকে, সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস। হ্যাঁ, একটা এম্বলিজম নিয়ে দিতে পারে, তারপরে এম্বলিজম ধরো এয়ার এম্বলিজম, এ সমস্ত খুবই আসে, এয়ার এম্বলিজম, ক্যাসেন্স ডিজিজ, এগুলো এইভাবে প্রশ্ন আসে। হ্যাঁ, ক্যাসেন্স ডিজিজ শর্ট নোট আসে, আর শকের তো আসেই। আর যে কথাটা আমি বলছি বারবার করে, যেটা মানে একটা কনসেপচুয়াল ল্যাগিং থাকে আর কি, ল্যাগ থাকে, সেইটা যে সেপটিক শকে আমরা সমস্ত ওই অ্যান্টিজেনকে এর সঙ্গে বেঁধে দিই, ওর সঙ্গে বেঁধে দিয়ে করে, কিন্তু আলটিমেটলি শকটা কেন হলো? আমার যদি এন্ডোথেলিয়ামের সঙ্গে আমার ইমিউন কমপ্লেক্স বা প্রোটিন কমপ্লেক্সগুলো জুড়ে যায়, সেখানে আমার কি হওয়ার কথা? সেখানে আমার এন্ডোথেলিয়াম অ্যাক্টিভেটেড হয়ে থ্রম্বোসিস হওয়ার কথা, ওয়াইড স্প্রেড থ্রম্বোসিস হয়ে যাওয়ার কথা। শক কেন হবে? শক হচ্ছে কারণ ডিউ টু রিলিজ অফ দ্য নাইট্রিক অক্সাইড, হ্যাঁ, এক্সটেন্সিভ রিলিজ অফ দ্য নাইট্রিক অক্সাইড অ্যান্ড দ্য আদার মেডিয়েটার্স অফ দ্য শক, আদার মেডিয়েটার্স অফ দ্য শক, এগুলো লিবারেট করছে, কার্ডিয়াক ডিপ্রেশন হয়ে যাচ্ছে, এই সমস্ত কারণে শকটা হচ্ছে। সো গো আপ টু দ্যাট লেভেল অলসো। আচ্ছা, এখানটাতে আর আমি কিছু বিশেষ বলছি না। কিছু জিজ্ঞেস তোমাদের, কারোর কিছু জিজ্ঞাসা? হিমোডাইনামিক, হিমোডাইনামিক চ্যাপ্টার চলে গেল। হ্যাঁ, বল বল না, কি প্রশ্ন বল। আরে লজ্জা পাওয়ার কি আছে রে, বল না। হ্যাঁ, কি ইনফ্ল্যামাজোম? ইনফ্ল্যামাজোম কি বলছে আমি বুঝতে পারছি না। আমরা খুব একটা ইয়ে করি না এসব, নেটে দেখছিস নাকি না বইয়ে দিয়েছে? হ্যাঁ, কি দিচ্ছে সেটা? আমাকে দেখতে হবে, একটু দেখতে হবে বাবা, দেখছি। তুই কালকে বলেছিলি, আমার দেখা হয়নি। ঠিক আছে, আচ্ছা, আর কিছু প্রশ্ন তোমাদের এদিক থেকে? মানে হিমোডাইনামিক চ্যাপ্টারে নেক্সট হচ্ছে গ্রোথ ডিসঅর্ডার।
ও না, হিলিং এর কিছু ছিল, হিলিং এর ইয়েতে মেইনলি হচ্ছে হিলিং এর স্কিনের হিলিং, প্রাইমারি ইন্টেনশন, সেকেন্ডারি ইন্টেনশন, এই একটা হিলিং এর ইয়ে। হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য হিলিং অফ দ্য হিলিং, এগুলো আছে। আর নেক্সট হচ্ছে যে ফ্র্যাকচার হিলিং। চ্যাপ্টারে স্কিনের হিলিং মানে প্রাইমারি সেকেন্ড হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, সেকেন্ডারি ইন্টেনশন। প্রাইমারি ইন্টেনশনে দুটো তিনটে ক্রাইটেরিয়া। এক নম্বর হচ্ছে it should be clean aseptic linear type of wound, clean aseptic type of linear wound। যদি একটা wound ক্লিনও হয়, অ্যাসেপ্টিকও হয়, কিন্তু অনেকটা জায়গা এরকম করে কাটা হয়ে থাকে সার্জিক্যালি, তাকে অনেকটা স্কিন এরকম করে রিমুভ করা হলো যে যাদের নাকি আমি অ্যাপোজ করতে পারবো না, সেখানেও কিন্তু আমার হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন হবে না। It is sterile, it is clean, margin is very clean, no infection is there, but the wound gap is so big that there should be no healing by primary intention. So, to healing by primary intention, the cut margins should come very close, they should be opposed, তাদের কাছাকাছি এনে সেলাই করতে হবে, নয়তো আমার হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন হবে না। দুটোর মাঝের গ্যাপ থাকলে আমার প্রাইমারি ইন্টেনশন দিয়ে হিলিং হবে না, সেখানে সব সময়কার জন্যেই আমার হিলিং বাই সেকেন্ডারি ইন্সপেকশন হবে। আবার উল্টো দিকে যদি আমার একটা লিনিয়ার কাট উন্ড আছে কিন্তু দ্যাট গট ইনফেক্টেড, সেখানেও কিন্তু আবার আমার হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন হবে না, সেখানে আবার হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন এসে যাবে। সো ফর প্রাইমারি healing by primary intention, the wound should be linear, aseptic, and the edges must be opposed. Okay, and for the secondary healing, the gap is larger. It may be a septic wound or like all these things. So the wound contraction is more in cases of secondary intention. Wound contraction is very low in or minimum in cases of healing by primary intention. So all the other phenomena or all the other events happening in the wound healing are same. তারা কিন্তু একই কাজ হচ্ছে, শুধু পরিমাপটা কম বেশি। প্রাইমারি হিলিং এ কম কম হচ্ছে, ওখানে বেশি বেশি হচ্ছে। ওখানে গ্রানুলেশন টিস্যু কম, হেমারেজ কম হচ্ছে, এখানে হেমারেজ বেশি হচ্ছে, মানে ক্লটের সাইজ। ওখানে গ্রানুলেশন টিস্যু কম হচ্ছে, এখানে গ্রানুলেশন টিস্যু বেশি হচ্ছে। এই কিন্তু বাকি যা যা কাজ হচ্ছে, কাজগুলো সব এক জিনিস হচ্ছে। So the primary healing by primary intention and by secondary intention is only by their not by quality but by their quantity. They differ in quantity. Okay, তাহলে wound healing এর হচ্ছে প্রাইমারি মানে হিলিং, wound healing, স্কিনের wound healing, আর হচ্ছে ফ্র্যাকচার হিলিং। ঠিক আছে, ফ্র্যাকচার হিলিং আমি আর এখন পড়াতে গেলে অনেক সময় লাগবে, পড়াচ্ছি না, জেনে রাখো। ফ্র্যাকচার হিলিং আসে অনেক সময়। নেক্সট আমি যাব গ্রোথ ডিসঅর্ডার, তাই তো? কোন চ্যাপ্টার? ওইটাই দেখতে চাইছি। গ্রোথ ডিসঅর্ডার। CSF in different meningitis, তোমাদের আলাদা করে কোনো মেনিনজাইটিস সেই হিসেবে আসে না। CSF মানে ভাইরাল মেনিনজাইটিস, পায়োজেনিক মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, এই চারটে যে একটা কলাম করে ডিফারেন্স থাকে তার নর্মালের সঙ্গে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন CNS। খুব আলাদা করে আর কিছু
সাধারণভাবে আসে না। এটা যদি আমি 3 স্টার দিই, এটা যদি 3 স্টার দিই, তাহলে 1 স্টার দিয়ে আমি দেব না দাঁড়া, এইগুলো কোনো কোনো সময় শর্ট নোট আসে বা 5 নম্বরের জন্য আসে, মানে আসার আমি বলবো খুব একটা দরকার হয় না। মেনিনজিওমাও তোমাদের লেখার কথা নয়। এই কোনো ব্রেন টিউমার সম্বন্ধে তোমাদের একটা ওভারঅল ছোট্ট ইমপ্রেশনের বেশি কিছু আমরা আশা করি না। এখন দেখো, এসে গেলে তো কিছু বলা যায় না, কিন্তু অন্য কোনো টিউমার সম্বন্ধে অত তোমাদের না জানলেও চলবে। শুধুমাত্র এগুলোর একটা জাস্ট কি জিনিস কি হয়, যেহেতু রেটিনোব্লাস্টোমা অন্য জায়গাতেও পড়ো তোমরা, সেই হিসেবে একটুখানি একটা আবছা মোটামুটি 3 লাইন 4 লাইন 5 লাইন লিখতে পারবে, এরকম জানলেই হবে। তার বেশি কিছু না। আমি তো বলছি এটা এটা নট দ্যাট ইম্পর্টেন্ট, ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট সিএসএফ ইনডিফারেন্ট মেনিনজাইটিস। ঠিক আছে, সিএনএস এর বেলায় হলো। সিভিএস 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 এ আবার কথা, বাপ রে বাপ রে বাপ, ক্লাস 2 এর বাচ্চাদের ক্লাস নিচ্ছি না, মেডিকেলের স্টুডেন্টদের বুঝি না। সিভিএস এ যদি হার্ট হার্ট রিলেটেড হয়, বোঝা যাচ্ছে? হ্যাঁ, অ্যাথেরোমার সবটাই, অ্যাথেরোমার ফর্মেশন, প্যাথোফিজিওলজি, কমপ্লিকেশন, সবকিছু। হ্যাঁ, বুঝতে পারছো না? বলে দেবো কালকে। হ্যাঁ, না খুব একটা না, দরকার নেই। ঠিক আছে, হয়েছে, মানে এইগুলো পড়তেই হবে। আমি যে জায়গাগুলো লিখছি এগুলো পড়তেই হবে। রেসপিরেটরি সিস্টেম,
ঠিক আছে? মোস্টলি লোবার নিউমোনিয়া থেকেই বেশি তোমাদের প্রশ্ন আসে, তার 4টে স্টেজ। ঠিক আছে? স্টেজ অফ কনজেশন, স্টেজ অফ রেড হেপাটাইজেশন, স্টেজ অফ গ্রে হেপাটাইজেশন অ্যান্ড স্টেজ অফ রেজলিউশন। এবং তার সঙ্গে তাহলে এর 4টে স্টেজ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আর কি এর সঙ্গে? এখানটা মুছে দিই। দেখা যাচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, এটাই আমি কটা স্টার দেব জানি না। যারা কথা বলছে কিচ্ছু শুনছে না। আচ্ছা, এবারে প্রাইমারি মানে হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস। জেনে রাখো, প্রায় এভরি অল্টারনেট স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করবো, কেননা টু বি এ ইন্ডিয়ান ডক্টর you must know tuberculosis. Must know tuberculosis. It is a great hazard, health hazard of our respiratory system. এইগুলো গেল নন টিউমারাস জায়গা, হলো। এরপরে টিউমার। আচ্ছা, এখানেও টিউমারের খুব বেশি সাংঘাতিক বড় বড় কথা কিছু জানতে হবে না। হোয়াট আর দ্য ডিফারেন্ট মরফোলজিক্যাল টাইপস অফ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, যেমন অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, নিউরোএন্ডোক্রিন সেল, আদার নিউরোএন্ডোক্রিন সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা, এই পর্যন্ত এরকমভাবে বললেই তোমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, তার বেশি ডিটেলে অন্যগুলোতে আর যেতে হবে না, ঠিক আছে? এবং তার সঙ্গে মেইনলি যে স্কোয়ামাস সেল কার্সিনোমা, তার যে কি বলবো প্যাথোফিজিওলজি, মানে কেন হচ্ছে, প্রথমে স্মোকারদের মেটাপ্লাসিয়া হলো, তারপরে ডিসপ্লাসিয়া হলো, তারপরে ইনসিটু কার্সিনোমা হলো, তারপরে ইনভেসিভ কার্সিনোমা হলো, এই কথাটুকু বলা। বোঝা গেছে কি? আচ্ছা, বারবার বলছি, এইগুলো কিন্তু সিস্টেমিক প্যাথোলজির কিন্তু সবই প্রায় ধরে নিতে পারো প্রবলেম ওরিয়েন্টেড প্রশ্ন আসবে।
ধরো আমি দিলাম একটা প্রশ্ন, 45-year-old male came to the doctor with history of cough and hemoptysis and weight loss. কি ভাববে? সেই পর্যন্ত বলে থামলাম, কি ভাববে? 45-year male, cough for more than 3 months, hemoptysis, weight loss. কি ভাববো? দুটোই ভাবতে পারে। এই পর্যন্ত হলে আমাকে দুটোই ভাবতে হবে, ছোটটি বড়টি, ছোটটি টিউবারকুলোসিস, বড়টি টিউমার, দুটোই ভাবতে হবে। যদি না আমি দিয়ে দিই হি ইজ এ ক্রনিক স্মোকার, তখন আমার ছোটটির সম্ভাবনা কমে গেল, তখন আমার বড়টি এসে গেল। বুঝতে পেরেছো? কাজে এরকম ভাবে ক্লু থাকবে ছোট্ট করে। ওইটা কিন্তু একটা ব্রড জায়গা, একটা 45 বছর 50 বছরের লোকের কাফ নিয়ে আসছে, হিমোপটিসিস হচ্ছে, ওয়েট লস হচ্ছে, এটা যে কোনো লোকের হতে পারে, টিবি হলেও হতে পারে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হলেও হতে পারে। আমি সেইটা দিয়ে কোনো ডেফিনেট কিছু বলতে পারবো না, কিন্তু আমার একটা ক্লু থাকবে, হি ইজ এ ক্রনিক স্মোকার। বুঝতে পেরেছো? কিংবা থাকবে এরকম, মানে অন্য একটা কিছু ক্লু থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে যে ক্লুটা থাকবে সেইটাকে ধরে আমাদের প্রবলেম ওরিয়েন্টেড ক্লাস, মানে প্রশ্নটা ডিল করতে হবে। ঠিক আছে? ঠিক যেমন ধরো লিভারে আমি যদি দিই একই রকম ভাবে 40 years old বা 44 years old male came with weight loss, weakness and low grade fever and ascites বা abdominal swelling, কি ভাববে? কোন হেপাটাইটিস? কি বলেছি? মাঝবয়সী লোক, তার একটু করে জ্বর হচ্ছে, তার ওয়েট লস হয়েছে, অ্যাবডোমিনাল সোয়েলিং হয়েছে, কি পর্যন্ত ভাবতে পারবো? আর মানে আমি এখনো স্পেসিফিক ক্লুটা দিইনি। দুটোই হতে পারে, এই যে এইখানেই বলছি, এইখানেই আমার দুটোই হতে পারে। কেমন? তাহলে আমার এটাও হতে পারে, একটা সিরোসিসও হতে পারে, ক্রনিক একটা হেপাটাইটিস বি হতে পারে। এবার আমি যদি দিই হি ইজ এ ক্রনিক অ্যালকোহলিক, তাহলে আমার হেপাটাইটিস বাদ পড়ে গেল, পড়ে রইল তাহলে সিরোসিস। আবার আমি যদি দিই যে হি হ্যাজ এ কি বলবো জন্ডিস বা হাই লেভেল অফ দ্য সেরাম এনজাইমস, তখন আমি চলে গেলাম হেপাটাইটিসের দিকে। বুঝতে পেরেছো? কাজেই একটা কমন জায়গা থাকবে, যেটা এদিকেও হতে পারে ওদিকেও হতে পারে, কিন্তু তারই মাঝে একটা ছোট্ট ক্লু থাকবেই। তোমাদের সঙ্গে তো আমরা খেলতে বসিনি যে তোমাদের ঠকাবো, তোমাদের জন্য একটা ক্লু থাকবেই, যেটা নাকি একটা স্পেসিফিক ডায়াগনোসিসকেই ইন্ডিকেট করবে। সো রিড দ্য কোয়েশ্চেন ভেরি থরলি। কেমন? হেমাটোলজিতে 8 years old boy with failure to thrive came with pallor and swelling of the abdomen. কি ভাববো? Eight years boy came with severe pallor, failure to thrive, growth retardation and abdominal swelling. কি ভাববো? ব্যাস, আর কিছু ভাবতে পারবো না। এলএল হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে, এইবারে আমার ক্লুটা কি থাকবে? থাকতে পারে, কি ক্লু থাকবে? যদি থ্যালাসেমিয়া থাকে, আমি তাহলে বলবো যে ওর আদার সিবলিং ইজ সাফারিং ফ্রম সেম ডিজিজ।
দ্য আদার, বা হি রিকোয়েস্ট রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন, এইটা হচ্ছে ক্লু। কিংবা আমি যদি এলএল এর দিকে যাই তখন আমি বলবো উইথ গাম ব্লিডিং। Am I clear? গাম ব্লিডিং বা বনি টেন্ডারনেস, এইটা যদি দিই তাহলে চলে গেল এলএল এর দিকে। কিন্তু প্রথমটা একই, একটা 8 বছরের বাচ্চা, সিভিয়ার প্যালার, উইকনেস, ফেলিয়ার টু গ্রো, এই পর্যন্ত কমন। সে এলএল এর দিকেও যেতে পারে, সে থ্যালাসেমিয়ার দিকেও যেতে পারে। কিন্তু থ্যালাসেমিয়া বললে আমরা হয়তো বলে দেব দ্য আদার সিবলিং ইজ অলসো সাফারিং ফ্রম দ্য সেম ডিজিজ, বা এইদিকে গেলে বলবো হি ইজ অলসো হ্যাভিং রিপিটেড ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অ্যান্ড গাম ব্লিডিং। বুঝতে পেরেছো? কাজে কাজেই তোমাকে সেইটা ধরতে হবে, কমন জায়গাটা ধরে হঠাৎ করে মানলে হবে না। কমন একটা জায়গা থাকবে, সেইখানটা থেকে যেটা স্পেসিফিক সেইটাকে ধরতে হবে, সেই ক্লুটাকে ধরতে পারতে হবে। কেমন কি এবারে সে ইত্যাদি গেছে। তারপরের চ্যাপ্টারটা আমরা ঢুকছিলাম গ্রোথ ডিসঅর্ডার, সেখানে থেকে হিলিং বলেছিলাম। হিলিং এ কিন্তু হিলিং অফ ফ্র্যাকচার বোন, লং বোন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আসছে আমাদের ইমিউনোপ্যাথোলজি। ইমিউনোপ্যাথোলজি বলিনি। ইমিউনোপ্যাথোলজি ইউজুয়ালি টাইপ 1 টা অনেক সময় আসে, টাইপ 1, টাইপ 4 এগুলো খুব আসে বড় করে। টাইপ 3 বা টাইপ 2 লিখতে দেওয়া হয় না, কেন ওগুলো অনেকটা বড়। টাইপ 1টা কি? হ্যাঁ, কি কি এক্সাম্পল কি কি? অ্যাটোপি, অ্যালার্জি, অ্যানাফাইল্যাকটিক শক ইত্যাদি। সেকেন্ডের কি কি কম্পোনেন্ট? হ্যাঁ, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। কি কি মানে? সেল মেডিয়েটেড কি, এডিসিসি একটা আছে। এডিসিসি মানে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সাইটোটক্সিসিটি। হ্যাঁ, তো সেখানে কি কি হয় না, বিভিন্ন যদি আমার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো যখন যদি হয় তখন দ্যাট সেল গেটস ফ্যাগোসাইটোজড। এর পিকিউলিয়ার এক্সাম্পল কি? টাইপ 2 হাশিমোটো আর মায়াস্থেনিয়া গ্রাভিস। মায়াস্থেনিয়া গ্রাভিস, হ্যাঁ, এগুলো এনকে সেলের যে কিলিং সেটাও কিন্তু টাইপ 2, টাইপ 2 দিয়ে এনকে সেলের। টাইপ 3 অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স মিডিয়েটেড যে রিয়াকশন, সেটা দুরকম। একটা হচ্ছে লোকালটা হচ্ছে আর্থাস ফেনোমেনা, আর সিস্টেমিকটা হচ্ছে কি নাম কি? সেরাম সিকনেস। হ্যাঁ, এগুলো মেইনলি আমরা দেখি ভ্যাসকুলাইটিসে বেশি হয়, আর টাইপ হতো প্রোটোটাইপ হচ্ছে আমাদের টিউবারকুলোসিস, গ্রাফট রিয়াকশন ইত্যাদি। আচ্ছা, অনেক সময় তোমাদের গ্রাফট রিজেকশনও আসে। গ্রাফট রিজেকশন, হ্যাঁ, কি কি ধরনের গ্রাফট রিজেকশন হতে পারে, হ্যাঁ, গ্রাফট রিজেকশনের কারণ কি কি, অ্যাকিউট গ্রাফট রিজেকশন কেন হয়, ক্রনিক গ্রাফট রিজেকশন কখনো কখনো আসে, যদিও একটু তোমাদের জন্য কঠিন। নেক্সট হচ্ছে ইমিউনোলজির ইয়েতে হচ্ছে যে ইমিউনোলজির চ্যাপ্টারের মধ্যে আসে ইমিউনো ডেফিসিয়েন্সি। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি মানে এইডসের গ্রুপটায় ঢুকে যায়। এইডস নিয়ে তো আমি আর নতুন করে কিছু বলছি না, তার যা কিছু বক্তব্য, যদিও সেটা বেশিটাই এইডসের যেগুলো আসে মাইক্রোবায়োলজির দিক থেকেই বেশি আসে প্রশ্ন। আচ্ছা, তারপরে আমি ইয়েটাইতেই বলি, নিওপ্লাসিয়াতেই যাই। হ্যাঁ, নিওপ্লাসিয়ার চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার। এমনি তো শর্ট নোট হিসেবে আসতে পারে, যেগুলো দিয়েছি হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া ইত্যাদিগুলো শর্ট নোট আসতে পারে। ডিফারেন্সিয়েট বিটুইন হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি আসতে পারে, এরকম কিছু কিছু কোয়েশ্চেন এগুলো থেকে থাকে। নেক্সট যেটা জায়গা সেটা হচ্ছে নিওপ্লাসিয়া।
এবার নিওপ্লাসিয়া একটা বিরাট জায়গা, প্রচুর কঠিন কঠিন জায়গা আছে, প্রচুর বোঝার জায়গা আছে। কিন্তু থ্যাংক গড যে আমাদের আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার জন্যে, তোমাদের লেভেলের পরীক্ষার জন্যে খুব বেশি এটার মলিকিউলার যে সমস্ত ব্যাপার স্যাপার বা কি বলবো প্রসেস যেগুলো, সেগুলো নিয়ে খুব একটা ঘাঁটাঘাঁটি করা হয় না আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোয়েশ্চেনে। তো তাহলে আন্ডার গ্রাজুয়েটে কী ধরনের কোয়েশ্চেন থাকে? এক হচ্ছে যে মেনলি ধরো একটা ডেফিনেশন থাকতে পারে, হ্যাঁ, তারপরে এই ধরনের একটা, এটা যদিও একটু প্রশ্নটা ক্রিটিক্যাল, তবুও এমন মানে আসে যে কার্সিনোজেনেসিস ইজ এ মাল্টি স্টেপ ডিসঅর্ডার। এই একটা দেখবে রবিনসেই বা এখানেও একটা ইয়ে আছে, ফ্লো চার্ট আছে, হ্যাঁ, সেই ফ্লো চার্টটাই মেনলি মাল্টি স্টেপ ডিসঅর্ডার বলে। সেটা কি জানো তোমরা, দেখেছো? দেখিয়ে দেব অফ পোলারিটি, ইনভেশন, এই কথাগুলো। কিন্তু লস অফ পোলারিটি বা ইনভেশন এগুলো কিন্তু আমি সাইটোলজিক্যাল ফিচার্স অফ ম্যালিগন্যান্ট সেল যখন বলছি তখন তাতে আসছে না। কারণটা বুঝতে পারছো? যারা শুনছো না কিছুই বুঝতে পারছো না, আমি বেকার কথা বলে যাচ্ছি। একটু মন না দিলে, জিনিসটা একটু ক্রিটিক্যালি না শুনলে বুঝবে না, না বুঝে তখন উল্টো পাল্টা লিখবে। সাইটোলজিক্যাল ফিচার্স বা সেলুলার ফিচার্স অফ ম্যালিগন্যান্সি যখন জানতে চাওয়া হয় তখন একমাত্র সেই সেল, একটা ম্যালিগন্যান্ট সেল আলাদা করে সেল, তার কি চেঞ্জেস আমরা দেখতে পাই সেইটা জানতে চাওয়া হয়। তার মেটাস্টেসিস হয় কি, তার ইনভেশন হয় কি, তার লস অফ পোলারিটি হয়, এগুলো নয়। কিন্তু আমি যদি টিউমারের ম্যালিগন্যান্সির পোটেনশিয়াল ফিচার্স জানতে চাই তখন এগুলো ইনক্লুডেড হবে। গোটা টিউমারটার কথা যখন আমি বলবো, তাহলে শুধু সাইটোলজিক্যাল ফিচার্সের মধ্যে কি হবে? আগের দিনই আমরা গতকালই একবার বলেছি, দের ইজ অ্যানাইসোসাইটোসিস, মানে সেলগুলো বিভিন্ন রকমের সাইজের হবে, প্লিওমরফিক হবে, there will be increased NC ratio, the nucleus will be larger than the normal size, the nucleus will be irregular and pleomorphic, কোনোটা নিউক্লিয়াস ছোট, কোনোটা নিউক্লিয়াস বড়, there is irregular clumping of the chromatin material, there is irregularity of the nuclear membrane, and there may be prominence of the nucleoli. There may be presence of tumor giant cells. So these are the features of cytological features of a malignant cell. Whereas the features of a malignant tumor, kirokom, now it is fixed, it is rapidly growing, cut surface is variegated with areas of hemorrhage and necrosis, the tissue shows loss of polarity, there is invasion into the deeper tissue, there may be features or evidence of metastasis. Am I clear? একটা আমি একদম সেলুলার লেভেলে, একদম ছোট্ট লেভেলে গিয়ে আমি যদি একটা যে কোনো স্টুডেন্টকে ডেসক্রাইব করি, আমি তো তখন পুরো ক্লাসটাকে ডেসক্রাইব করব না, আমি শুধু ওর কথাটাই বলবো, দ্যাট গার্ল উইথ এ ইয়েলো সোয়েটার উইথ দিস টাইপ অফ ব্যাগ সিটিং দেয়ার। But when I am describing the whole class, I will say that there are so many of students sitting scattering in the hall, like that. হ্যাঁ, কাজে কাজে সেলুলার ফিচার মানে আমি শুধু সেলটাকে কনসেন্ট্রেট করছি, আর টিউমার মানে আমি গোটা টিউমারটার সম্বন্ধেই বলছি। সুতরাং পড়বে যখন, কোয়েশ্চেনটা যখন পড়বে ভালো করে পড়ে দেখবে যে কোনটা জানতে চাওয়া হয়েছে তোমাদের কাছে। এইগুলো থাকতে পারে, what is difference between carcinoma and sarcoma থাকতে পারে, ডিফারেন্স বিটুইন বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, একটা কথা আবারও বলি, আবারও এমফাসাইজ করতে চাই যে এই নয় যে একটা ম্যালিগন্যান্ট টিউমার সে একটা বিনাইন টিউমারের থেকে সাইজে বড় হয়, কারণ একটা বিনাইন টিউমার তো সে তো লোকটাকে, মানুষটাকে মারে না, সেই জন্য ইট গেটস টাইম টু বিকাম লার্জ। But the malign tumor, as it kills the patient, as it kills the host,
it does not get that much of time to become a very large tumor. So it is a wrong idea that all the malignant tumors are larger than the benign tumors. This is the thing I want to show you. Now this was a normal cell and it has acquired some DNA damage. Some DNA damage, it may be due to chemicals, radiation or virus, anything can cause some DNA damage. So there is a primarily a DNA damage. But if the DNA repairing system is okay, then there is successful repair and the cell is reverted back to normal cell. The cell is reverted back to normal cell. But if this DNA damage, repair fails, failure of DNA repair, then তাহলে কি হলো, এই যে DNA ড্যামেজ হওয়ার জন্য কি হলো না, একটা মিউটেশন অ্যাকোয়ার করলো, সে একটা মিউটেশন অ্যাকোয়ার করলো ইন দ্য সোম্যাটিক সেলস। সো মিউটেশন ইন দ্য জিনোম অফ দ্য সোম্যাটিক সেল, এটা প্রথম একটা সে মিউটেশন অ্যাকোয়ার করলো। তার মানে কিন্তু সে ম্যালিগন্যান্ট হয়ে গেল। তাহলে কি হতে হলো, তাহলে এইটা একটা ফার্স্ট স্টেপ এলো। ফার্স্ট স্টেপ কি হলো না, একটা মিউটেশন হলো, তার মধ্যে একটা নর্মাল মিউটেশন আমরা পেলাম। কিন্তু এই মিউটেশনটা হওয়ার সঙ্গে সঙ্গে পাশাপাশি কি হলো, there is activation of the growth promoting oncogenes, inactivation of the tumor suppressor genes and alteration in the gene regulating apoptosis. এইখানটা এক হচ্ছে যে আবার সেলের সংখ্যা বাড়তে লাগলো, এর নর্মাল যে গ্রোথ, এক্সেসিভ গ্রোথ আমরা বলেছিলাম, সেইখানে কাজেই অ্যাক্টিভেটেড হলো গ্রোথ ফ্যাক্টর, তাহলে বেশি বেশি সেল তৈরি হতে লাগলো। কিন্তু তাতে সেটা দিয়েও খুব আমাদের ক্ষতিকারক হলো না, হলো একটা চোর এসে আবার মতন তৈরি হয়েছে, সে বাড়িতে ঢোকার চেষ্টা করছে, বাইরে জমা হচ্ছে বেশ কিছু লোক, কিন্তু ঢুকতে পারছে না, কারণ আমার দরজায় দারোয়ান আছে, প্রহরী আছে, হ্যাঁ, সেন্ট্রি আছে। এখন সেই সেন্ট্রিরা যদি ঘুমিয়ে পড়ে কিংবা চোরের সঙ্গে হাত মেলায়, তাহলেই হবে গোলমাল। সো there must be inactivation of the tumor suppressor gene. Unless the tumor suppressor genes are mutated, there will be no malignancy. There will be no malignancy, however bad mutation it has occurred or not. Okay, so there is inactivation of the tumor suppressor gene. This is very, very, very important. And also there is alteration in the genes regulating apoptosis. কেন না, আমরা জানি একটা মিউটেটেড জিন যখনই হয় তখনই বডি তাকে চেষ্টা করে অ্যাপোটোসিস করে বাদ দিয়ে দিতে, শরীর থেকে বাদ দিয়ে দিতে, ঠিক আছে? তো সেটাও হচ্ছে না, সেখানেও আমার অল্টারেশন হয়ে গেছে জিন রেগুলেশন অ্যাপোটোসিসে। ওই উপরের নিচের লাইনটাই আরেকবার রিপিট করেছি, বুঝতে সুবিধা হবে বলে। সো দেয়ার ইজ অ্যাক্টিভেশন অফ দ্য গ্রোথ প্রমোটিং অঙ্কোজিনস, দেয়ার ইজ ইনঅ্যাক্টিভেশন অফ দ্য সাপ্রেসর জিনস and alteration in the apoptotic genes. So by these two factors there is unregulated cell proliferation. There is unregulated cell proliferation and also there is decreased apoptosis. Apoptosis হচ্ছে না, ভুলভাল সেল তৈরি হচ্ছে কিন্তু সেগুলোকে বডি বাজেয়াপ্ত করছে না। এতদিন ছিল ভুলভাল সেল তৈরি হলে বডি সেটাকে অ্যাপোটোসিস করে বাজেয়াপ্ত করে দিচ্ছিল, কিন্তু এটাকে আর বাজেয়াপ্ত করতে পারছে না। So there is decreased apoptosis. That leads to clonal expansion of the cell. Clonal expansion, একটা সেলের মধ্যেই পুরো জিনিসটা ঘটলো, ঘটতে গিয়ে অনেকগুলো সেলের তৈরি হলো। এরপরে সে কি করলো, আরো নানান রকম অ্যাডিশনাল মিউটেশন সে অ্যাকোয়ার করলো।
কি না অ্যাঞ্জিওজেনেসিস করবার জন্য মিউটেশন হলো, ইমিউনোলজিক্যাল ইয়ের থেকে বেরিয়ে আসবার, পালিয়ে যাবার, সেইটার থেকে ফাঁকি দেবার সমস্ত মিউটেশন তৈরি হলো, তাহলে সব মিলিয়ে টিউমার প্রোগ্রেশন শুরু হলো। এই টিউমারটা যখনই যত যত প্রোগ্রেস করলো, তখন গিয়ে আমরা পেলাম একটা ম্যালিগন্যান্ট নিওপ্লাজম। তখন গিয়ে আমরা পেলাম ম্যালিগন্যান্ট নিওপ্লাজম, এবং when it acquires more mutations in the neoplastic cells, there are development of the subclones which are responsible for the local invasion and metastasis. So this is the multi-step procedure for a malignant tumor to grow. Am I clear? এইটাই শুধু দেখাবার জন্য তোমাদের করলাম, আর বাকিটার মধ্যে আমি যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, জিনের কোথায় আমি লিখেছি? না, কিচ্ছু লিখতে হবে না, জিনের নাম লিখতে হবে না। এই আমি যেটুকুন লিখেছি এইটুকুন লিখলে আমার 14 পুরুষ উদ্ধার। জিনের নাম মনে রাখার চেষ্টা করবে না, কোথাও এত এত জিনের নাম, জেনেটিক এর সূত্র মনে রাখার চেষ্টা করবে না। 2-3টে জায়গায় মাত্র জেনেটিক এর নাম মনে রাখবার দরকার হবে। 1 নম্বর হচ্ছে, আগের স্লাইডটা, একমাত্র দরকার হবে কোথায় না, তোমাদের অ্যাপোটোসিসের ক্ষেত্রে 2-4টে জিনের নাম মনে রাখতে হবে। আর কোথায় 1-2টো জিনের নাম মনে রাখতে হবে না, লিউকেমিয়ার ক্ষেত্রে, যেগুলো 2-4টে, 1-2টো বিশেষ করে অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে 2-1টা জেনেটিক নাম মনে রাখতে হবে। এর বাইরে আর কোথাও কিছু জেনেটিক নাম মনে রাখার বিশেষ চেষ্টা তোমরা করো না, দরকার নেই আমাদের অত, মানে জেনেটিক লেভেলে গিয়ে এখনই পড়াশোনাটা নয়। ওকে, তাহলে এই গেল আমাদের নিওপ্লাসিয়ার ক্ষেত্রে। তাহলে এরপরে কি আসতে পারে? একটা হচ্ছে মাল্টি স্টেপ প্রসেস, তাছাড়া ডিফারেন্স বিটুইন সার্কোমা অ্যান্ড কার্সিনোমা, বা হোয়াট ইজ কার্সিনোমা, হোয়াট ইজ সার্কোমা, তার সঙ্গে ডিফারেন্স বিটুইন ম্যালিগন্যান্ট সেল অ্যান্ড বিনাইন, ম্যালিগন্যান্ট টিউমার অ্যান্ড বিনাইন টিউমার। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে 5টা সার্কোমার নাম? আর সার্কোমা, আমি ওরালে খুব ধরি এই প্রশ্নটা। 5টা সার্কোমার নাম বল। অস্টিওসার্কোমা, ইউইং সার্কোমা, লিওমাসার্কোমা, লাইপোসার্কোমা, হ্যাঁ, র্যাবডোমায়োসার্কোমা, এইরকমই। আর কার্সিনোমার নাম 5টা কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, হ্যাঁ না ওইটাই নয়, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা নয়। হ্যাঁ বলছি তো, শোন, আমি কার্সিনোমার নাম জিজ্ঞেস করছি, মানে তুই যে বললি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, রেনাল কার্সিনোমা, ইট ইজ নট দ্যাট। What are the names? What are the different types of carcinoma? একটা বলেছিস adenocarcinoma, squamous cell carcinoma, basal cell carcinoma, renal cell TCC, renal cell carcinoma, আর hepatocellular carcinoma, হ্যাঁ, hepatocellular carcinoma, এইরকম, মানে তার প্যাটার্নটা দিয়ে নামটা, ঠিক আছে? তাহলে এইগুলো গেল বিভিন্ন। নেক্সট যে প্রশ্নটা থাকে অনেক সময়, সেটা হচ্ছে মেটাস্টেসিস, কাসকেড অফ দ্য মেটাস্টেসিস। কাসকেড অফ দ্য মেটাস্টেসিস তোমরা ভীষণ একটা কঠিন করে ভাবো, একটু শোনো এদিকে। কাসকেড অফ দ্য মেটাস্টেটিক বা মেটাস্টেটিক পাথওয়ে জিনিসটা খুব সোজা। আমি একটু আগে কয়েকজনকে বলেছি, ওদের কাছে রিপিটেশন মনে হবে। ধরো আমরা এখানে এক দঙ্গল লোক, ছেলে পেলে, আমরা সবাই বসে আছি। এইবারে আমরা কেউ একজন যাব প্রিন্সিপালের ঘরের ওইখানটায় যাব। তাই আমি কি করব? আমি দরজাটা খুলবো, বেরোবো, গাড়িতে চাপবো, আবার গাড়ির থেকে গাড়ির দরজা খুলে নামবো,
গাড়িতে থেকে নেমে প্রিন্সিপালের ঘর অবধি যাব, সেখানে প্রিন্সিপালের ঘর দরজাটা খুলবো, আবার সেখানে গিয়ে বসবো। এই তো আমার পথ প্রিন্সিপালের ঘর অবধি যাওয়া। মেটাস্টেসিসও একেবারে তাই। তার প্রাইমারি টিউমার থেকে সে দরজা খুলে বেরিয়ে এক্সট্রাভাসেশন হয়ে, মানে সে এক্সট্রাভাসেট করলো, বাইরে বেরিয়ে এলো, তারপরে সেখান থেকে সে গাড়িতে চাপলো, মানে সে ব্লাড ভেসেল মানে সার্কুলেশনে রিচ করে গেল। এইখান থেকে বেরিয়ে আমি গাড়িতে গেলাম, এইটা আমি পেরিয়ে গিয়ে গাড়িতে উঠলাম, মানে আমি সার্কুলেশনে রিচ করলাম। সার্কুলেশনে রিচ করে গাড়িটা তাকে নিয়ে গেল একটা জায়গায়, আমাকে প্রিন্সিপালের ঘর অবধি নিয়ে গেল। আমি আবার ব্লাড ভেসেল থেকে বেরিয়ে এলাম, গাড়ির থেকে বেরিয়ে এলাম গাড়ির দরজা খুলে, তাহলে আবার সেখানে আমি ওখানে হলো ইন্ট্রাভাসেশন হয়েছিল, এখানে আবার এক্সট্রাভাসেশন হলো। ব্লাড ভেসেল থেকে বেরিয়ে এলাম, এক্সট্রাভাসেশন হলো, আবার খানিকটা গিয়ে আবার প্রিন্সিপালের দরজা খুললাম, মানে ইনভেড করলাম, আবার ওটাকে ইনভেড করলাম, করে গিয়ে প্রিন্সিপালের ঘরে বসলাম। বোঝা গেল? তাহলে ইনভেশন, এক্সট্রাভাসেশন, embolization, intravasation, sorry, invasion, extravasation, intravasation মানে আবার রক্তে ঢুকলো, embolization, আবার extravasation, আবার ইনভেশন করে টিউমার গ্রোথ। একদম এরকম ভাবে মনে রাখবে, মেটাস্টেটিক কাসকেড একেবারে মনে থাকবে, আর এর মধ্যে অন্য কোনো কিছু নেই। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য রুটস অফ মেটাস্টেসিস। রুটস অফ মেটাস্টেসিস যা কিছুই কাউকে বয়ে নিয়ে যেতে পারে সেটাই তার রুট। সেটা হতে পারে ব্লাড, হতে পারে হেমাটোজেনাস, হতে পারে লিম্ফ্যাটিক, হতে পারে সিএসএফ, হতে পারে আদার বডি ফ্লুইডস, যে কোনো হতে পারে। ওই তো সেখানে ফ্লুইড আছে বলেই তো পেরিটোনিয়ামের মধ্যে ট্রান্সিলোমিক। তাহলে হেমাটোজেনাস রুট, হেমাটোজেনাস রুট ইজ প্রেফার্ড or more used or more earlier invaded by the sarcomas. Sarcomas are spread mostly by the hematogenous route. কেন? কেন? হ্যাঁ, আমার একটা কার্সিনোমাতে যেমন প্যারেনকাইমাল টিস্যুটা যেটা আছে, অ্যাডেনোকার্সিনোমা ধরো, সেখানে আমার টিউমার সেলগুলো অ্যাডেনোকার্সিনোমার সেল আছে, তারা গ্রো করেছে কিছু সাপোর্টিভ স্ট্রোমার মধ্যে, তাই তো? কিন্তু আমার সার্কোমার ক্ষেত্রে এরকম কোনো সাপোর্টিভ স্ট্রোমা তো নেই। যে স্ট্রোমা সেই তো ম্যালিগনেন্ট, যে স্ট্রোমা সেই ম্যালিগনেন্ট, কাজেই সে অনেক সহজে একটা ব্লাড ভেসেলকে রিচ করছে, তাকে আর স্ট্রোমা ভেদ করে যেতে হচ্ছে না। সেই জন্যে the sarcomas they spread earlier by the hematogenous route, but all the roots are, both the roots are used by both the carcinoma and the sarcoma. আর কার্সিনোমা কি হয়? মেইনলি বাই লিম্ফ্যাটিক চ্যানেল, কেন লিম্ফ্যাটিক চ্যানেলগুলো পাতলা পাতলা থাকে, সেটা দিয়ে যেতে সুবিধা হয়। তাহলে রুটস অফ মেটাস্টেসিস এক হচ্ছে হেমাটোজেনাস, লিম্ফ্যাটিক, তাছাড়া কি কি কেউ বলুক আর কি রুট? হ্যাঁ, ট্রান্সিলোমিক, আর খুব কম, আর ঠিক আছে, স্প্রেড, ডাইরেক্ট স্প্রেড তো মেটাস্টেসিস না, রুটস অফ মেটাস্টেসিস বলে ডাইরেক্ট স্প্রেড আসবে না। সিএসএফ, দিয়ে। সো দিজ আর দ্য মেইন রুটস। আর এখনো পর্যন্ত বলে যেটা সার্জেন্স নাইফ, সেটা ভীষণই কম, ইউজুয়ালি সার্জেন্স নাইফ দিয়ে ইউজুয়ালি হয়ে থাকে না, ঠিক আছে? তো এই গেল রুট আমাদের মোটামুটি। তোমাদের জেনারেল সরি থাকতে পারে আরবি জিন এরকম, বা P53 জিন, গার্জিয়ান অফ দ্য জিনোম, তাই তো? গার্জিয়ান অফ দ্য জিনোম কে? P53। আর আরবি হচ্ছে গার্জিয়ান অফ দ্য জিনোম, গভর্নর অফ দ্য, হ্যাঁ। তো কাজে এরা সব একদম সচেতনভাবে বসে থাকে যাতে কোনো মিউটেটেড জিনিস পেরিয়ে না যায়, ঠিক আছে? আচ্ছা, নিওপ্লাসিয়া নিয়ে আমি এখন আর
মানে কনসেপচুয়াল নিয়ে কিছু আমি আর বাড়াতে চাইছি না। নেক্সট তোমাদের জেনারেল প্যাথোলজি চ্যাপ্টার, আর কি ওই অকুপেশনাল ডিজিজ, হ্যাঁ, তারপরে এনভায়রনমেন্টাল ডিজিজ, এইগুলো এক নিউমোকো, হ্যাঁ হ্যাঁ জেনেটিক, জেনেটিক ঠিকই। জেনেটিকে তোমাদের মেইনলি তিনটে যে আছে, ডাউন, ক্ল্যানফেল্টার আর টার্নার, এই তিনটেই ঘুরিয়ে ফিরিয়ে একটা দুটো করে আসে, একটা করে শর্ট নোট আসে। আর বড় জোর ক্রোমোজোমাল যে সমস্ত অ্যাবনর্মালিটি, যেমন ধরো রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন বা ইত্যাদি, ছোট করে শর্ট নোট আসে, তার বেশি কিছু এগুলো থেকে জেনেটিক্স থেকে আর কিছু আসার কথা নয়। আচ্ছা, নেক্সট নেক্সট আর কি, জেনারেল প্যাথোলজিতে আর সেরকম কিছু নেই। আর অকুপেশনাল ডিজিজে বড় জোর নিউমোকোনিওসিসের অল্প, হ্যাঁ খুব কম আসে রে, খুব কম আসে। আসে না আমি বলবো না, মাথা মানে ইয়ে করে আমি জোর দিয়ে বলতে পারবো না যে আসে না, তবে খুব কম আসে। অ্যাসবেস্টোসিস বা সিলিকোসিস বা এগুলো তোমাদের আমি নিজেরও মনে করি খুব বেশি ইয়ে থাকে না। অ্যাসবেস্টোসিসের সঙ্গে কি রিলেটেড, অ্যাসবেস্টোসিসের সঙ্গে কি রিলেশন থাকে? হ্যাঁ, অ্যাসবেস্টোসিসের যাদের হয় তাদের কি হওয়ার চান্স থাকে? মেসোথেলিওমা, মেসোথেলিওমা হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, সিলিকোসিস একটা আছে, অনেক রকম আছে, আমাদের ব্যারাজোসিস আছে, অনেক রকম আছে, ছেড়ে দাও। নেক্সট কি করবো? সিস্টেমিক, সিস্টেমিক সিরিয়াস, সিরিয়াস তো বললাম সকালে, সিরিয়াস তো সকালে বলেছি, বললাম না? সিরিয়াসে কি কি পড়বে আমি বলে দিয়েছি তো। রিউম্যাটিক হার্ট ডিজিজ পড়বে, প্যানকার্ডাইটিস পড়বে, সেখানে কি কি ফিচার, ম্যাককালামস প্যাচ কি হয়, এগুলো সব পড়বে। হোয়াট ইজ ভেজিটেশন পড়বে। এরা কথা বলে, আমার কথা শোনে না, তারপরে বলবে কই বলেন কেন। বলছি যে সিরিয়াসে মেইনলি হার্ট রিলেটেড হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ। ইউজুয়ালি ইনফেক্টিভ কার্ডাইটিস খুব বেশি আসে না, কিন্তু ভেজিটেশন বলে আসে। শুধু যদি ভেজিটেশন শর্ট নোট আসে তাহলে কিন্তু দুরকম ভেজিটেশনের কথাই লিখতে হবে, ইনফেক্টিভ কার্ডাইটিসের ভেজিটেশন অ্যান্ড রিউম্যাটিক কার্ডাইটিসের ভেজিটেশন, দুটোই লিখতে হবে। আর নয়তো একেবারেই রিউম্যাটিক কার্ডাইটিস, there is usually pancarditis with endocarditis. এন্ডোকার্ডাইটিসের ফিচার কি? এন্ডোকার্ডাইটিসের ফিচার কি? এন্ডোকার্ডাইটিসের ফিচার কি হয়, কিভাবে কি দেখা যায়? ম্যাককালামস প্যাচ, ম্যাককালামস প্যাচ, হ্যাঁ। তারপরে মায়োকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস তো ভালো মতোই হয়। আর পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার টাইপ ফিব্রিনাস পেরিকার্ডাইটিস। তাহলে এই হলো প্যানকার্ডাইটিস। আর ওখানে ভ্যালভে, ভ্যালভিউলার লিশন বলতে দ্য ভেজিটেশনস। এইটা গেল হার্টের তরফ থেকে। ও সরি সরি সরি, আমি হোল্ডিং মাই ইয়ার। হ্যাঁ, হার্টের সব থেকে বড় জিনিসটাই বাদ দিয়েছি, মায়োকার্ডিয়াল ইনফাকশন। মায়োকার্ডিয়াল ইনফাকশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি মেনলি, মেনলি থাকে হিস্ট্রি দিয়ে থাকে, হিস্ট্রি দিয়ে থাকে, এবং বেশিটাই জানতে চাওয়া হয় যে মার্কার্স, বায়োমার্কার্স, বায়োমার্কার্স অফ দ্য মায়োকার্ডিয়াল ইনফাকশন। আর্লিয়েস্ট কে, আর্লিয়েস্ট কে ল্যাব ডায়াগনোসিসে আর্লিয়েস্ট বায়োমার্কার কে? মায়োগ্লোবিন। কিন্তু মায়োগ্লোবিন কি খুব রিলায়েবল নয়, তাহলে রিলায়েবল আর্লিয়েস্ট মার্কার কে? ট্রপটি। তাহলে মায়োকার্ডিয়াল ইনফাকশন তার কমপ্লিকেশন একটুখানি, এটা আমি সরি আমি কাল ভুলে গেছি। আর ভাস্কুলারের দিক থেকে কার্ডিওভাস্কুলার, যেহেতু ভাস্কুলারের অ্যাথেরোমা। আচ্ছা, কে একজন বলছিল যে কমপ্লিকেশনস অফ অ্যাথেরোমা, অ্যাথেরোমাটা কি হলো, ঘটেটা কি?
ব্লাড ভেসেল চলছিল, এদিক থেকে ব্লাড ভেসেল, এইখানে কোনো একটা কারণে আমার হলো, সেই আমার একটা হতে পারে, আর নয়তো যে সমস্ত ফ্যাটি স্ট্রিক্স আছে সেইগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলো, করতে করতে এখানে মাঝখানে atheromatous plaque there is narrowing lumen and there is turbulence obviously. যখনই টার্বুলেন্স হলো তখনই সেখানে কি হবে, আরো টার্বুলেন্স হলেই সেখানে আমাদের কি হবে, টার্বুলেন্স or stasis leads to viscous ride, কি ভিসকোস রাইড কি বলে, টার্বুলেন্স বা স্টেসিস হলে এখানে আরো আমার শুরু করবে, এখানে আমার of the it can block the whole of the lumen. তাহলে কমপ্লিকেশন কি হলো, atheromatous plaque কি একটা কমপ্লিকেশন, it can block the whole of the lumen of the blood vessel. তাহলে ন্যাচারালি তার উপাসটাতে ইস্কেমিয়া হবে, ইনফেকশন হতে পারে। এটা হলো এক নম্বর। হয়ে গেল, এই আলসারেশন যদি হয়ে যায় তাহলে there is more formation, more rapid, যদি আলসারেশন হয়ে যায়, এটা একটা হতে পারে, আলসারেশন হয়ে গেল। দ্বিতীয়ত কি হতে পারে, আস্তে আস্তে কি হতে পারে, এখানে এটা থাকতে it may get calcified। আরেকটা যেটা ভালো জিনিসের দিকে খানিকটা আছে, রিক্যানালাইজেশন হতে পারে, তার মানে আমার যে ব্লকটা ছিল সেটা অন্তত পক্ষে পার্শিয়ালি ওপেন্ড আপ হয়ে গেল, সেটা একটা ভালোর দিকে কাজ হলো। হ্যাঁ, কাজে কাজে রিক্যানালাইজেশন হতে পারে, ক্যালসিফিকেশন হতে পারে, আলসারেশন হতে পারে। আরেকটা পোর হয়ে যাওয়ার জন্য হতে পারে, হ্যাঁ অ্যানিউরিজম হতে পারে, যেহেতু ব্লাড ভেসেল ওয়ালটা ওখানে তার স্ট্রেংথটা কমে যাচ্ছে, তার ইলাস্টিসিটি কমে যাচ্ছে, সেই জন্যে সে আস্তে আস্তে ওখানটা মানে ফুলে গিয়ে একটা অ্যানিউরিজম হতে পারে। এবার আবার সেই অ্যানিউরিজম সেই রাপচার করলে হেমারেজ ইত্যাদি ইত্যাদি। সো দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ দ্য অ্যাথেরোমা, হ্যাঁ অ্যাথেরোমেটাস প্লাক। ঠিক আছে, আচ্ছা কার্ডিওভাস্কুলার সিস্টেম হলো। নেক্সট আমরা কি বলবো, কোনখানটায় হয়, ইউজুয়ালি বোনের কোন অঞ্চলটা এফেক্টেড হয়, শ্যাফট, কি বোনের কোন অঞ্চলটা অস্টিওমায়ালাইটিস শুরু হয়, শ্যাফট, সবাই এক কথা শ্যাফট, কেউ অন্যরকম কিছু কথা, হ্যাঁ শুনতে পাচ্ছি না, একটু জোরে বল। হ্যাঁ মেটাফিজিক্স, কেন কাদের হয় ইউজুয়ালি অস্টিওমায়ালাইটিস, কাদের হয়, বাচ্চাদের হয়, বাচ্চাদের হয়, তারপরে কেন হয় মেটাফিজিক্সের ওপর
ওখানটা কেন হয়? এন্ড অফ দ্য লং বোন হয় কেন? শ্যাফট নয় নয় নয়, শ্যাফটে হয় না কেন? This is a long bone, and this is the metaphyseal end. These are the metaphyseal ends of the blood, and this is the periosteum. This is the periosteum. Okay, the blood vessels enter from the periosteum into the bone through the cortex. The blood vessels enter through this cortex into the bone and goes on both sides. Goes on both sides and come down up to the metastasis and come down and with the branching. So at the metaphyseal end there is a hair loop bent of the supplying artery. Hair loop bent, এই মাথার কাঁটা যেমন এরকম হয় সেরকম একটা হেয়ার লুপ বেন্ট থাকে। So the blood gets stagnant or sluggish in that area. Metaphyseal এন্ডে গিয়ে ব্লাডটাই, তুই ঘুমোস না রে, ওরে ঘুমোস না, অত ঘুমোস না, চল। তো কি চা, কি বলছে, চা খাবি? আচ্ছা আচ্ছা শোন, যাকে so as the blood goes to the metaphyseal end and coming down back, so there is a period of stagnation or sluggishness of the blood at that area, and the bacteria took this opportunity, they get lodged there. যেই ওইখানে একটু আস্তে করে ব্লাডটা বইছে, ওরা এমনি টুক করে ওখানে বসে গেল। So the osteomyelitis, the point of osteomyelitis starts, initial point of osteomyelitis starts at the metaphyseal end. করতে করতে আস্তে তো ম্যারো ক্যাভিটির মধ্যে সব ঢুকে ঢুকে গেল, হলো পাস তৈরি হলো, ইত্যাদি ইত্যাদি হলো। এবারে বলতো আমাকে কডম্যানস ট্রায়াঙ্গেল মানে কি, আর কি হয়? এখানেও কডম্যানস ট্রায়াঙ্গেল হয়। হ্যাঁ, কডম্যানস ট্রায়াঙ্গেল দুই জায়গাতেই হয়, অস্টিওসার্কোমাতেও হয়, অস্টিওমাইলাইটিসেও হয়। সেটা কি? কেন দেখাবে? পেরিওস্টিয়াম কি রেডিওলজিতে দেখা যায়? বল। এই যে পেরিওস্টিয়াম আছে, এইখান দিয়ে হাভার্সিয়ান ক্যানেলের মধ্যে দিয়ে দিয়ে পাসটা সাবপেরিওস্টিয়াল রিজিয়নে বেরিয়ে আসবে। Usually the pus is formed mainly in the medullary cavity. From there, through the Haversian canal, the pus leaks out into the subperiosteal region. Subperiosteal region এ এসে যাওয়ার জন্য তখন কি হবে? এই যে পেরিওস্টিয়ামটা, periosteum is very tough one, so the periosteum will be lifted up. The periosteum will be lifted up and pus is collected here, and pus is collected here through the coming from the medullary cavity. So pus is collected in the subperiosteal region. Okay, ভালো কথা, collected হলো। এইবারে পেরিওস্টিয়ামটা তো জ্যান্ত আছে, তার নিচের থেকেই আমরা জানি পেরিওস্টিয়ামের নিচের থেকেই আমাদের বোন ফর্মেশন শুরু হয়। তাহলে এই পাসটা ঢুকে গেছে পেরিওস্টিয়ামের তলায়, and it is irritating the periosteum, it is stimulating the periosteum to
produce bone. So there is bone formation in the subperiosteal region. আর একটু বড় করে আঁকলে ভালো লাগবে এটা। এই পেরিঅস্টিয়াম উঠে গেছে, এইখানে মাঝে আমার এখানে পাস এসে জমে গেছে, এইখান থেকে ভেতরে এখানে পাস হয়ে গেছিল, এইখানে প্রচুর পাস হয়েছিল, and it is leaking through here and it is collected here, it is being collected here. Okay, এই যে পাসটা কালেক্টেড হলো, it is irritating or stimulating the periosteum to produce bone. So there is formation of bone in this area. Sub regione bone তৈরি হতে শুরু করলো। But as the periosteum is lifted up from the cortex is deprived of its blood supply, blood ওগুলো ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তখন তাহলে কি হবে, this part of bone becomes dead. This part of bone becomes dead. তাহলে কি হলো, এই বোনটা অরিজিনাল যে কর্টেক্সটা ছিল সেটা মরে গেল, ডেড হয়ে গেল, তার বদলে এখানে একটা নতুন করে একটা কেসিং তৈরি হলো, নতুন করে একটা বোনের কেসিং তৈরি হলো। তাহলে কোনটা কি, ডেড বোনটাকে আমরা কি বলছি, ডেড বোনটাকে কি বলছি, আর নতুনটাকে কি বলছি? দুটো টার্ম আছে না, কি কি? আরে বাবলে, সিকুয়েস্ট্রাম কোনটা, সিকুয়েস্ট্রাম কোনটা? সিকুয়েস্ট করে যাওয়া, সিকুয়েস্ট্রেশন মানে কি, মরে যাওয়া। সিকুয়েস্ট্রেশন কথাটার মানেই তো মরে যাওয়া। তাহলে সিকুয়েস্ট্রাম কোনটা, ডেড বোনটা, আর বাইরেরটা ইনভলিউক্রাম, সে একটা এনকেসমেন্ট করছে। তাহলে ভেতরের দিকে সিকুয়েস্ট্রাম, বাইরের দিকে ইনভলিউক্রাম। সিকুয়েস্ট্রামে এই যে পাস বেরিয়ে বেরিয়ে এসেছে, তার জন্য ফুটো আছে, তার জন্য ফুটো আছে, perforated. Sequestrum is perforated, but involucrum is the encasement. So sequestrum is the dead piece of the bone, of the original bone, and involucrum is the encasement formed by the new bone in the subperiosteal region. বোঝা গেল কেন সিকুয়েস্ট্রাম হলো আর কেন ইনভলিউক্রাম হলো? না বললে আবার রিপিট করব, যদি একজনও না বুঝেছ। এনিওয়ান বুঝেছিস? তুই বুঝিসনি, আরেকবার। আমার ব্লাড ভেসেল গুলো এর ভেতর দিয়ে এরকম করে ভেসেল ছিল, এইটা করে এই পাশ দিকে ঢুকে এরকম করে ঘুরেছিল। এইখানে ঘোরার জন্য এই যে জায়গাটা, এইখানটায় আমার ব্লাডের ফ্লোটা স্লাগিশ হয়ে গেছিল। হেয়ারপিন বেন্টের জায়গায় আমার ব্লাড ফ্লোটা স্লাগিশ হয়ে গেছিল। আমার ব্লাডে ব্যাকটেরিয়া ছিল, ওই ব্লাডে ব্যাকটেরিয়া ছিল। The blood was carrying the pyogenic bacteria. So when there is sluggishness of the blood flow or a bit stasis, they get attachment at that place. The bacteria, they are settled down, they get settled down at this place, and বোঝা গেল? তাহলে মেটাফেসিসের জায়গায় এসে তারা সেটেল ডাউন করলো, করে এবারে ওখানটা তো খুব দারুণ জায়গা, অত অত ব্লাড, দে স্টার্ট ফ্লারিশিং।
So ultimately the whole medullary cavity is filled up with pus. The whole medullary cavity is filled up with pus. And we know that in the bony cortex there are fine canals, Haversian canals which connect the outer and inner one. So the bacteria and the pus, they come out through this Haversian canal into the subperiosteal region. So the pus from the medullary cavity, they come out into the subperiosteal region through the Haversian canals. Okay. Now pus starts accumulating in the subperiosteal region. যেই পাস জমতে থাকলো, এবার এরকম করে সেঁটকে বসেছিল পেরিওস্টিয়াম, ও আস্তে 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 ঠেলা খেয়ে উঠতে লাগলো, ছেড়ে গেল, কর্টেক্সের গা থেকে পেরিওস্টিয়ামটা ছেড়ে গেল। ছেড়ে যাওয়ার জন্য কি হলো, এই কর্টেক্স মরে গেল, কারণ সে তো ব্লাড সাপ্লাই পাচ্ছিল পেরিওস্টিয়াম থেকেই, এই কর্টেক্সটা মরে গেল। তার বদলে তোর শরীর দেখলে তো খুব বিপদ, হাড়টাই যদি মরে যায় তাহলে কি হবে, সে তখন নতুন বোন তৈরি করা শুরু করলো। সেই নতুন বোনটা কোথায় তৈরি হলো না, ইন দ্য সাবপেরিওস্টিয়াল রিজিয়ন, হিয়ার সাবপেরিওস্টিয়াল রিজিয়নে নতুন করে বোন তৈরি করলো। সো দিস বোন ইট ইজ দ্য নিউ বোন ফর্মড। বোঝা গেছে? এটা আমি যত এরকম উঁচু করে এঁকেছি অত উঁচু হয় না, জাস্ট একটা পাতলা জিনিস থাকে, তোমাদের বোঝবার জন্য বেশি করে এঁকেছি। তাহলে এই যে ডেড বোন যেটা হলো, দ্যাট ইজ দ্য সিকুয়েস্ট্রাম, অ্যান্ড যে ওকে কাভার করে রাখছে, জড়িয়ে ধরে রাখছে, সে হলো ইনভলিউক্রাম। বোঝা গেল? ঠিক আছে এবারে? ওকে, সো দিস ইজ দ্য ক্রনিক osteomyelitis, pyogenic osteomyelitis, ultimately forming the sequestrum and the involucrum. হ্যাঁ, তাহলে এর থেকে আর কি কি হতে পারে না, ওই হাড়টা তো গেছে মরে, সে টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে পারে, মরা যে কর্টেক্সটা সে টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে পারে, and the pieces of hard cortical bone may leak out through there may be formation of sinuses, chronic একটা inflammation থাকতে থাকতে, and these pieces of bone may come out through that sinus, ছোট ছোট টুকরো হয়ে হাড় বেরিয়ে বেরিয়ে আসতে পারে, ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, তো সবটাই তো ডিস্ট্রাকশন চলছে ওখানটায়। সো দিস ইজ দ্য ক্রনিক অস্টিওমাইলাইটিস। বোঝা গেল? কি ইনভলিউক্রাম আর সিকুয়েস্ট্রাম নিয়ে আর কোনো গোলমাল হবে না। সিকুয়েস্ট্রাম সিকুয়েস্ট্রেট করে মানে মরে যাওয়া, শুকিয়ে যাওয়া, মরে যাওয়া। তাহলে সিকুয়েস্ট্রাম মানে হচ্ছে ডেড বোন, ডেড পিস অফ বোন, আর ইনভলিউক্রাম মানে একটা কেসিং করছে, সেটা হচ্ছে ইনভলিউক্রাম। তাহলে ইনভলিউক্রাম ইজ দ্য লিভিং পিস অফ বোন অ্যান্ড দ্য সিকুয়েস্ট্রাম ইজ দ্য ডেড পিস অফ বোন। এবারে তাদের দেখতে কেমন আলাদা, দেখে কি করে বুঝবো যে এটা ইনভলিউক্রাম ওটা সিকুয়েস্ট্রাম? বোনটা যেহেতু মরে যাচ্ছে, হাতির দাঁত কেমন হয়ে যায়, আইভরি হোয়াইট, বিকজ ইট ইজ ডেড টিস্যু। নাও এখানে তোমরাও নিশ্চয়ই দেখেছো পথে ঘাটে যেসব হাড্ডি পড়ে থাকে, লম্বা হাড় পড়ে থাকে, ধপধপ পেশ করছে সাদা। সো দ্য sequestrum is ivory white in color, ivory white in color, and its surface, this surface is ওর উপরে পাস ছিল, সেটা সমানভাবে ডিস্ট্রিবিউটেড ছিল, সেই জন্য সেটা স্মুথ, এই সারফেসটা একটা স্মুথ হোয়াইট সারফেস, whereas the involucrum is a bit reddish in color and irregular, কেননা কোথায় একটুখানি বেশি বোন তৈরি হচ্ছে, কোথায় একটু কম তৈরি হচ্ছে, এরকম করে it is irregular. So involucrum is irregular, reddish in color, whereas the sequestrum is ivory white and smooth. Okay, sequestrum is the dead piece of bone and involucrum is the living encasing
of that dead bone. ওকে, ঠিক আছে, গেল একটু বোঝা হলো, একটু পরিষ্কার জায়গাটা, কেন ইনভলিউক্রাম, কেন সিকুয়েস্ট্রাম, কি তোমরা বুঝেছো ওই দিকটা? বোঝা গেছে? তাহলে এটা গেল আমাদের অস্টিওমাইলাইটিস। আর টিউবারকুলার অস্টিওমাইলাইটিস দরকার পড়বার দরকার নেই, হতেই পারে। টিউবারকুলোসিস এমন একটা রোগ যে শরীরের যে কোনো জায়গায় হয়, শুধুমাত্র এখন পর্যন্ত আমরা বলতে পারি দুটো জায়গায় হয় না। কি কি? দুটো টিস্যু একমাত্র টিবির হাতের থেকে রেহাই পায় না, ব্রেনে নাকি হয় না? কেন টিউবারকুলার মেনিনজাইটিসের ফিচার পড়ছিস না? কর্নিয়া, হ্যাঁ, হার্টে হয় না, আর স্ট্রাইটেড মাসলে হয় না। স্ট্রাইটেড মাসল অ্যান্ড কার্ডিয়াক মাসল, এই ছাড়া আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুতে টিবি হতে পারে, সব কিছুতে। পালমোনারি টিবি, এক্সট্রা পালমোনারি টিবি, কেমন, সব হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে অস্টিওসার্কোমা। একটু তুমি বলো তো বাবা, ইউ বোথ, ইয়েস, হ্যাঁ না অন্যদিকে না, তোমাকেই বলছি। অস্টিওসার্কোমা এটা কি ব্যাপার? বনে তো হয়, অস্টিও যখন বনে তো হয়, কাদের হয়? কাদের হয়? কোন বয়সে? তোমার পাশে তোমার বান্ধবী অনেকক্ষণ থেকে গল্প করছো, হ্যাঁ? ইন চিলড্রেন কোনখানে বেশি হয়? কোন কোন জয়েন্ট গুলো বেশি এফেক্টেড হয়? ক্লাসে এসে এত কথা বলো না, বসো। কোথায় হয়? লং বোন। কোনখানটা সব থেকে মোর এফেক্ট, মানে মোস্ট কমনলি এফেক্টেড এরিয়া কোনটা? হ্যাঁ সে তো বুঝলাম, কোন জয়েন্ট? upper end of the tibia or lower end of the fibula, sorry, upper end of the tibia or lower end of the femur. ওকে, নেক্সট হচ্ছে এলবো। এই সমস্ত যে লার্জ জয়েন্টস, লার্জ যে সমস্ত জয়েন্ট সেগুলো এফেক্টেড হয় ইউজুয়ালি টিন এজে, below 20s আমাদের osteosarcoma is more common. Most of the sarcomas occur in a lower age group. Carcinomas are of higher age group. তো osteosarcoma এরকম একটা এজ গ্রুপে হয়। আচ্ছা, কি কমপ্লেন থাকে বলো তো? আমরা জানি বেশিরভাগ ম্যালিগন্যান্ট টিউমার দে আর পেইনলেস টু স্টার্ট, তাই না? Painless to start. Most of the malignant tumors are painless to start. That is the most dangerous part of any malignant tumor. কি গো? এই যে তোমার, হ্যাঁ কি হলো? হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করছি। না 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 তুমি বসো, এই সামনে সেকেন্ড বেঞ্চে। তুমি তুমি কি হলো? হ্যাঁ বলো না, কিছু কিছু না। আচ্ছা, তাহলে কি হয়? আমরা জানি বেশিরভাগ ম্যালিগন্যান্ট টিউমার, ধরো ব্রেস্ট কার্সিনোমা, এত বড় একটা ব্রেস্টের টিউমার হয়েছে, সে দিব্যি চুপচাপ বসে আছে, তার এখানে ওই হয়েছে বসে আছে, কারণ কি না মানুষ সব থেকে প্রথম ডাক্তারের কাছে যায় কিসের জন্য? ব্যথার জন্য। ব্যথাটা হচ্ছে সব থেকে, পেইন is the first thing which drives a patient to the doctor. But most of the malignant tumors are painless to start with. Only in the late stage, very late stage, the patient feels pain. কিন্তু অস্টিওসার্কোমার বেলায় সেটা কিন্তু নয়। From the very beginning, it has the pain. কিরকম করে ফিচারটা কিরকম হয়? অস্টিওসার্কোমার ফিচার আমরা একটু আগেই বললাম, অস্টিওমাইলাইটিসও এইরকম জায়গা
তেই হয়, বড় জয়েন্টগুলোতেই হয়, অস্টিওসার্কোমাও হয়। এবং সবথেকে বাজে গল্প যেটা, সেটা হচ্ছে যে both of them have very similar features. The patient comes with swelling of the knee joint, with features of inflammation, মানে hot to touch, tender, reddish in color, and the patient complains of fever, pain. So this is not very common thing for any malignant tumor. So the area is inflamed, swollen, reddish, and the child complains of pain during walking. So usually it affects the larger joints of the lower limb or the upper limb. আমি যখন নর্থ বেঙ্গলে ছিলাম তখন একদিন আমি ছুটিতে ছিলাম, একদিন বাড়িতে ছিলাম, তো কোয়ার্টারে আমাকে একজন বললো যে ম্যাডাম একটা বিচ্ছিরি ব্যাপার এসছে, একটা স্ট্রেচারে করে একটা পা নিয়ে চলে এসেছে, কি করব? আমার টেকনিশিয়ানরা বলছে। আমি বললাম রেখে দাও। না, কোথায় রাখবো, এত বড় জিনিস স্ট্রেচারে করে নিয়ে এসছে। আমি বললাম বালতিতে চুবিয়ে রেখে দাও, কাপড় চোপড় জড়িয়ে রেখে দাও, আমি কালকে গিয়ে দেখব। করে বাড়িতে পরের দিন এসে দেখি দ্য অ্যাম্পুটেশন ফ্রম দ্য হিপ, ইট ওয়াজ ডান, হিপ থেকে অ্যাম্পুটেট করা হয়েছে। অ্যান্ড ইউ ক্যান নট বিলিভ দ্য টিউমার ওয়াজ লাইক দিস, 1.5 feet in diameter in the upper end of the femur, and the hip joint থেকে ডিসলোকেট করে পুরো পাটা পাঠিয়ে দিয়েছে। আমার তো মাথায় হাত, মাত্র 18 বছরের একটা ছেলে। হ্যাঁ, আমি শুধু ভাবছিলাম যে কি করে ও ছিল এতদিন খুব বড় একটা টিউমার নিয়ে। তারপরে তো আমি ভেবে পাই না, কেউ বলছে রাখা যাবে না, কি করব, এত বড় একটা জিনিস কি করে কি করব। আমি বললাম দাঁড়াও, আমাকে দুদিন ভাবতে দাও। ওকে আমাদের বিছানা ওই হাসপাতালের চাদর জড়িয়ে জড়িয়ে বালতিতে করে ভরে ভরে রেখে দাও, ফরমালিন দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রেখে দাও। করে 2-3 দিন পরে আমার হঠাৎ মনে হলো, আচ্ছা একটা বড় অ্যাকোয়ারিয়াম কিনে নিয়ে এলে হয়তো। হ্যাঁ, করে একটা অ্যাকোয়ারিয়াম কিনে এনে সেই পাটাকে আমি সেখানে ফিক্স করে রেখে দিলাম। এখনো আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, পুরো পা, তার একটা পাশে ঠিক এত বড় একটা টিউমার। আর আমরা ইচ্ছে করে পুরোটাকে কেটে নষ্ট করিনি, ছোট ছোট ব্লক করে করে বায়োপসি নিয়েছিলাম, and it was osteosarcoma, it was osteosarcoma. So it can attain like that also, it isn't. হ্যাঁ, তো এরকম সব ঘটনা আর কি থাকে। তো অস্টিওসার্কোমা, চলো। সো হোয়াট ইজ অস্টিওসার্কোমা? হোয়াট ইজ অস্টিওসার্কোমা? কি বল, তুই বল দিদি, বল অস্টিওসার্কোমা কি জিনিস? হ্যাঁ, কি বল আরেকবার বল না, ভয় পাচ্ছিস কেন? এটা তো সেরম ক্লাস নয়, এটা তো আড্ডার ক্লাস চলছে, বল। এনিওয়ান? তুই, আরেক দিদি, লাল জামার পাশের দিদি, হ্যাঁ বল। ও বলেছে কার্সিনোমা অফ বোন। এনি কারেকশন or any addition? What you are adding? Carcinoma of long bone, of any long bone. Okay, anyone? হ্যাঁ, তাহলে প্রথমটাই যে ভুল হয়ে গেল রে মা। ম্যালিগন্যান্ট টিউমার মানে কি সার্কোমা? নামই তো বলছি অস্টিওসার্কোমা। Why you are calling it carcinoma? নামেই তো বলে দেওয়া আছে সার্কোমা। হ্যাঁ, তো তুমি কেন কার্সিনোমা বলছো? বেসিক এই কনসেপ্টটা না থাকলে তো হবে না। আমি বলছি অস্টিওসার্কোমা, তুমি বলছো ইট ইজ এ কার্সিনোমা।
এইরকম ভুল করবে না। All the mesenchymal tumors, malignant mesenchymal tumors are sarcomas, not carcinoma. Okay, so it is the sarcoma originating from osteogenic tissue. Osteogenic tissue. তো কি এর বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য কি? It produces osteoid. A spindle cell, a malignant spindle cell tumor producing osteoid is osteosarcoma. Like malignant spindle cell tumor producing malignant osteoid is osteosarcoma. Malignant spindle cell tumor producing malignant osteoid is osteosarcoma. মানে কি? কতগুলো কথা হলো। স্পিন্ডল সেল মানে মেসেনকাইমাল সেল, মানে হচ্ছে মেসেনকাইমাল সেল। স্পিন্ডল সেল মানে আমরা বলি মেসেনকাইমাল সেল। and producing malignant osteoid. Malignant osteoid মানে কিরকম করে বুঝবো এটা malignant osteoid? Osteoid যেটা থাকে, that osteoid traps the malignant cells. The malignant osteogenic cells are trapped within the osteoid. Then we call that osteoid as malignant osteoid. অনেক জায়গাতে অস্টিয়েড তৈরি হতে পারে, অস্টিয়েড আরো অনেক কিছুতে তৈরি হতে পারে। আমাদের ফ্র্যাকচারেও অস্টিয়েড তৈরি হয়। একটা ফ্র্যাকচারে যখন অস্টিয়েড তৈরি হয় সেখানেও স্পিন্ডল সেল প্রলিফারেশন হয়। আমি যদি একটা ছোট্ট করে খুচুক করে একটুখানি বাচ্চি এনে দিই, আমার সেটাকে দেখে ফট করে অস্টিওসার্কোমা মনে হতেই পারে। হ্যাঁ, কিন্তু সেটা আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ইজ দ্য অস্টিয়েড ইজ ম্যালিগন্যান্ট অর নট, whether the osteoid is benign or not. If that osteoid shows trapped malignant cells, malignant spindle cells, then only I can call it osteosarcoma. Okay, malignant osteoid. So this is a high grade malignant tumor of the osteogenic cells producing malignant osteoid. There is usually hemorrhage, necrosis and tumor giant cells, etc. and etc. ঠিক আছে? ডায়াগনোসিস কি করে যাই? যে কোনো বনি টিউমারের ক্ষেত্রে বা বনি লিশনের ক্ষেত্রে এক্স-রে ইজ মাস্ট। এক্স-রে ফাইন্ডিংস ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আবার এক্স-রেতে খুব সুন্দর সুন্দর সব নানান রকম ডেসক্রিপশন আছে। কি কি আছে? অস্টিওসার্কোমার বেলায় কি বলা হয়? অস্টিওসার্কোমার ডেসক্রিপশন কি? যদিও ওই বোন তৈরি করছে, অস্টিয়েড তৈরি করছে, কিন্তু ও প্রাইমারিলি যে জায়গাটায় তৈরি হয়েছে সেখানটায় তো বোনটা খেয়ে যাবে, ডিস্ট্রয়েড হয়ে যাবে, তাই না? কি বোঝা গেল? বোঝা যায়নি। এই জন্য হয় আমার এখানে যদি একটা টিউমার হয়, usually it occurs in the metaphysis, usually there is, তাহলে কি কি ফিচার থাকবে লিখে নাও। on radiological features, on radiology একটা তো ক্লিনিক্যালি বলেছি যে there will be swelling, reddish মানে inflamed reddish area with pain, tenderness, etc. and etc. The X-ray will show, the X-ray or radiology will show, number one, osteolytic lesion. Osteolytic lesion মানে হাড় খানিকটা খেয়ে নষ্ট হয়ে গেছে, osteolytic lesion in the epiphysis of a long bone. Number two, radiological findings.
Sunburst appearance. Sunburst appearance. And number 3, Codman's triangle. Sunburst appearance কি? এই টিউমারটা যখন এইখানে সফট টিস্যুতে এলো, এরকম এরকম করে তো সে তো টিউমারটা গ্রো করতে লাগলো, এবং এই টিউমারের মধ্যে মধ্যে সরু সরু হয়ে আমাদের অস্টিয়েড লে ডাউন করলো, and this osteoid is radio opaque, so it appears like the sun rays. It appears like the sun rays, so it is known as the sunburst appearance. As the tumor cells traverse through the soft tissue surrounding the tumor, surrounding the bone, it lays down the osteoid, which is radio opaque. So there are trails of radio opaque shadows in the soft tissue, which is, this feature is known as the sunburst appearance. Okay, তাহলে এটা হলো 2 নম্বর ফাইন্ডিং। 1 নম্বর ফাইন্ডিং অস্টিওলাইটিক লিশন, 2 নম্বর হচ্ছে sunburst appearance, third is the Codman's triangle. Here also the periosteum is lifted up. Here also the periosteum is lifted up by the tumor cells, and similarly, and very similarly, like the osteomyelitis, there is deposition of bony tissue along the subperiosteal region, so there is formation of a triangle. This is the Codman's triangle for the osteosarcoma. কেমন? তাহলে Codman's triangle সবসময় কি না, লিফটেড পেরিওস্টিয়ামের সঙ্গে কর্টিক্যাল বোনের যে অ্যাঙ্গেলটা, সেইটা তলায় যখন একটা বোনের লেয়ার তৈরি হচ্ছে, সেই কর্টেক্সের সঙ্গে সাবপেরিওস্টিয়াল বোন ফর্মেশন একটা কোণ তৈরি করছে। That is the Codman's triangle. May it be in the osteomyelitis or in the osteosarcoma. হ্যাঁ, কাজে Codman's triangle কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। It is a radiological finding. Okay, so these are the 3 findings of osteosarcoma, radiological finding of osteosarcoma. That is the osteolytic lesion, sunburst appearance, and the presence of Codman's triangle. এরপরে কি করতে হবে? এক্সরে করে তো এইসব দেখা গেল। এরপরে কি করা যেতে পারে? এক হচ্ছে এফএনএসি করা যেতে পারে, আর নয়তো বায়োপসি করে আমরা কি দেখব? ওই যে বললাম, ম্যালিগন্যান্ট স্পিন্ডল সেলস উইথ প্লেওমরফিক নিউক্লিয়াই, with tumored giant cells, hemorrhage, necrosis, and formation of malignant osteoid. Okay, so this is osteosarcoma. Giant cell tumor of bone, osteoclastoma. Behaviorally it is very peculiar. It can be benign, it can be malignant, or it can be low malignant potential also, intermediate also. Intermediate by এটা আজকালের কনসেপ্টটা অনেকটা কমে আসছে। ইন্টারমিডিয়েট কনসেপশন বা লো ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল কম্পোনেন্ট মানে হচ্ছে যে দে ক্যান ইনভেড বাট দে ডু নট মেটাসেসাইজ। ইন্টারমিডিয়েট গ্রুপ অফ টিউমার্স যারা, they can invade the surrounding tissue, but they do not have the potency or potential to metastasize. They are locally invasive, locally malignant. সেরকম যেমন একটা বেসাল সেল কার্সিনোমা, সেরকম যেমন একটা জায়ান্ট সেল টিউমার অফ দ্য বোন, সেরকম যেমন একটা প্লিওমরফিক টিউমার, প্লিওমরফিক সালিভারি অ্যাডনোমা, তারা অনেকটা এই ধরনের করে। They recur very much, but they do not metastasize. জায়ান্ট সেল টিউমার, এখানে কি কম্পোনেন্ট? 2টো কম্পোনেন্ট থাকে।
এটার বয়স আরেকটু বেশি, এটার বয়স আরেকটু বেশি, মানে থার্ড ডিকেডে ইউজুয়ালি। হ্যাঁ, এবারে এর কি থাকে, এরও একটা অস্টিওলাইটিক লিশন থাকে। হ্যাঁ, usually painless swelling, painless swelling in the bone কোনখানে হয়, জয়েন্টে। হ্যাঁ, এপিফাইসিসের ওখানেই হয় usually। there is swelling, there is no pain like osteosarcoma, there is no swelling, sorry, there is no pain, there is no inflammatory signs of inflammation like that. On x-ray আমরা যেটা দেখতে পাই, কি দেখতে পাই, এক্স-রে করলে কি দেখতে পাই, এটা টিপিক্যাল একটা নাম, নামটা কি বল না, আমি যদি এক্স-রে করি, এক্স-রে ফাইন্ডিংসটাকে কি বলে, ওইটাতে যেমন সানবার্স্ট হ্যানা ত্যানা বললাম, এখানে কি বলে, soap bubble appearance, soap bubble appearance, কারণ মাল্টিপল লকিউলস তৈরি হয়, মাল্টিপল লকিউলস তৈরি হয়, and those locules are filled up with the stromal cells and all those things which are radiolucent, so there is no opacity and there is multiple locules, so soap bubble appearance. Soap bubble appearance is very typical for the giant cell tumor of the bone. Now এখানে একটা প্রশ্ন এখনো পর্যন্ত অনেক দিন অবধি ছিল যে there are plenty of osteoclastic giant cell scattered in a stromal tissue in the spindle cells, তো এর মধ্যে তাহলে কোনটা নিওপ্লাস্টিক কম্পোনেন্ট, ম্যালিগন্যান্ট বলছি না আমি, কেননা মোস্ট অফ দ্য giant cell tumors are benign, কোনটা এর তাহলে নিওপ্লাস্টিক কম্পোনেন্ট কোনটা, জায়ান্ট সেলগুলো নাকি স্ট্রোমাল সেলগুলো, স্ট্রোমাল সেলগুলো, জায়ান্ট সেলগুলো রিয়াক্টিভ, তারা রিয়াকশনারি হিসেবে এসেছে, হ্যাঁ, তারা কিন্তু নিওপ্লাস্টিক কম্পোনেন্ট নয়। বাকি যে সমস্ত স্ট্রোমাল সেল আছে ইউনিফর্ম, স্ট্রোমাল সেলগুলো ভেরি ইউনিফর্ম and very innocuous looking, and there is least pleomorphism or anisocytosis, there is usually no hemorrhage, no necrosis, but there is sheets of spindle cells and admixed with, sparsed with the osteoclastic giant cells, osteoclastic giant cells. এইবারে যখন ম্যালিগন্যান্ট হয় তখন এর মধ্যে নানান রকম অ্যাটিপিয়া আসে ইত্যাদি, আমাদের সেগুলো আর এখন জানার তেমন দরকার নেই। এখানে ওই একই কথা, আমরা এক্স-রে করে একটা অস্টিওলাইটিক লিশন উইথ সোপ বাবল অ্যাপিয়ারেন্স পাবো, আর আমরা বায়োপসি করলে আমরা দেখতে পাবো যে দেয়ার আর স্ট্রোমাল সেলস উইথ অস্টিওক্লাস্টিক জায়ান্ট সেলস। ওকে, সো দিস ইজ দ্য মেইন থিং অফ দ্য জায়ান্ট সেল টিউমার। আর বোনের কোনটা, ইউইংস তোমাদের জন্য খুব বেশি জরুরি নয়, ছোট করে ছাড়া আসে না, ওটা একটা মানে আর কি, হ্যাঁ হ্যাঁ জেনিটাল সিস্টেম। আজকে আর শুরু করব, আজকে আর শুরু করছি না, ছোট কিছু বলে দিই, ব্রেস্টটা বলে দিই, শুধু ব্রেস্টটা বলে দিই, ছোট অল্প একটা দুটো কথা। আচ্ছা, তার আগে একটু আরো ছোট বলে দিই, লিম্ফ নোড। লিম্ফ নোডের সম্বন্ধে তোমাদের কেন যে রেখেছে কোর্সে আমি জানি না, আমার কাছে কোনো যুক্তি লাগে না। তোমাদের জন্য থাকে এনএইচএল সম্বন্ধে তোমাদের ধ্যান ধারণা তৈরি করা সম্ভবই নয়, কারণ আমারও এখন ধ্যান ধারণা নেই প্রায় বলতে পারি, কেন এনএইচএল এত ভাস্ট। তো মেনলি তোমাদের থাকে হজকিন্স লিম্ফোমা, হজকিন্স লিম্ফোমা নিয়ে তোমাদের অনেক সময় থাকে। হজকিন্স লিম্ফোমাতে অনেক সময় আরএস সেল একটা শর্ট নোট থাকে, ভেরিয়েন্টস অফ দ্য আরএস সেল থাকে, রিড স্টার্নবার্গ সেল থাকে, বা হজকিনের বিভিন্ন রকম, মানে যেটা আমি তার প্রশ্ন করব না,
তোমাদের হজকিন সম্বন্ধে লিখতেও দেয়। ইট ইজ ভেরি ভেরি মানে irrational to have any to give you the question on the Hodgkin because it is a really tough area. And Hodgkin যদি দেয় তাহলে হজকিনের মেইনলি ক্লাসিফিকেশনের এখন মেইনলি হচ্ছে দুটো, একটা হচ্ছে ক্লাসিক্যাল হজকিন, আরেকটা হচ্ছে এনএলপিএইচএল, যেটা এনএলপিএইচএল ক্লাসিক্যালের মধ্যে পড়ে না, তার অনেক কিছুই আলাদা। হ্যাঁ, আর ক্লাসিক্যালের মধ্যে চারটে আছে, একটা কি কি কে বলতে পারবে? হজকিনের চারটে বল, দাঁড়িয়ে বল। লিম্ফোসিটিক প্রিডমিনেন্ট, নডুলার স্ক্লেরোসিস, হ্যাঁ, মিক্সড সেলুলারিটি, লিম্ফোসাইট ডিপ্লিটেড, এই চারটে হচ্ছে আমাদের ক্লাসিক্যাল। আর অন্যটা এনএলপিএইচএল মানে কি? পুরো কথাটা কি? নডুলার এনএল, লিম্ফোসিটিক প্রিডমিনেন্ট, হজকিন্স লিম্ফোমা, হজকিন্স লিম্ফোমা। তাহলে দেখ দুটো জায়গায় লিম্ফোসিটিক প্রিডমিনেন্ট থাকছে, প্রথমটা ওখানে লিম্ফোসিটিক প্রিডমিনেন্ট ছিল, এখানেও আরেকটা লিম্ফোসিটিক প্রিডমিনেন্ট থাকছে, কিন্তু এদের নানান রকম মার্কার, এদের এক্সপ্রেশন সব আলাদা। এনএলপিএইচএল রিলেটিভলি অনেক কম হ্যাজার্ডাস এন্টিটি, তার আউটকাম প্রগনোসিস অনেক ভালো ইন কম্প্যারিজন টু দ্য ক্লাসিক্যাল ওয়ান্স। এবার ক্লাসিক্যাল ওয়ান্স এর মধ্যে কার ইয়ে ভালো? লিম্ফোসিটিক রিচের, আর তারপরে নডুলার স্ক্লেরোসিসের। হ্যাঁ, তো এগুলোর মধ্যে এক একটার জন্য এক এক রকমের ভ্যারিয়েন্ট অফ এক এক রকম ভ্যারিয়েন্ট অফ আরএসএল আছে, এক একটার জন্য এক এক রকমের ভ্যারিয়েন্ট আছে। যেমন একটা ক্লাসিক্যাল আরএসএল আছে, একটা হজকিন সেল আছে, একটা পপকর্ন সেল আছে, একটা ল্যাকুনার সেল আছে, এরকম নানান রকমের সব হজকিনেরই সরি আরএসএলেরই নানান রকমের ভ্যারিয়েন্ট আছে, সেগুলোর সম্বন্ধে অনেক সময় থাকে। কাজে কাজে হজকিন ডিজিজ একটা তোমাদের কিন্তু আসে, যদিও আমার মনে হয় যে এটা তোমাদের জন্য টু টাফ এরিয়া, মানে প্লাজমা সেল ডিসক্রিশিয়া এবং হজকিন দুটোই আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য টু টাফ। তো যাই হোক, আসে যখন পড়তে তো হবে, করার কিছু নাই। হ্যাঁ, এইটা। আর লিম্ফ নোডে খুব বেশি কিছু টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস যদি কেউ বলে তাহলে আসতে পারে। ঠিক আছে, ছবি একটা হয়তো আঁকতে হলো। এরপরে লিম্ফ নোড ছাড়া যে বলছিলাম ব্রেস্ট। আচ্ছা, ব্রেস্টের কি অসুবিধাটা কি? ব্রেস্টের কোন জায়গাটা বলবো? ব্রেস্টে তো দুটো বা তিনটে এন্টিটি পড়তে হবে। একটা হচ্ছে ফাইব্রো অ্যাডেনোমা, একটা হচ্ছে ফিলডস টিউমার, আর একটা হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট। এই হ্যাঁ, ফাইব্রো অ্যাডেনোমা নিয়ে বলার কিছু আছে? Fibroadenoma is a benign tumor. It has two components. One is glandular component or ductal component, and the other one is the stromal component. And the fibroadenoma usually occurs in the reproductive age group. It is a freely mobile tumor. You can palpate in the fibroadenoma in any quadrant of the breast. সেই জন্যে ব্রেস্ট মাউস বলা হয়। এটা মনে রাখলে সহজ হয় যে its mobility is so free, so it is known as the breast mouse. In comparison to the carcinoma of the breast, it is more fixed to the underlying tissue or the skin, etc. and etc. So fibroadenoma তো ছবি তোমরা জানো, intracanalicular, pericanalicular টাইপ অফ থাকে, দু রকমের স্ট্রোমা থাকে, একটা হচ্ছে একটা ইন্টারলবিউলার স্ট্রোমা, দু রকমের স্ট্রোমা সবসময় ব্রেস্টে দু রকমের স্ট্রোমা থাকে, ওখানেও আমরা সেটা পাই, ইত্যাদি ইত্যাদি। ফাইব্রোঅ্যাডেনোমা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। ফাইব্রোঅ্যাডেনোমা অনেক বড়ও হতে পারে, ছোটও হতে পারে, বাইল্যাটারাল হতে পারে, সবই কিছু ইত্যাদি ফাইব্রোঅ্যাডেনোমা। সো ইট ইজ আ বিনাইন টিউমার অফ দ্য ব্রেস্ট, ফাইব্রোঅ্যাডেনোমা। ম্যালিগন্যান্টের মধ্যে হচ্ছে ফিলোডস, benign হতে পারে, ফিলোডসও benign হতে পারে, malignant হতে পারে। Phyllodes is the mainly the neoplastic component is the stromal component is the neoplastic component,
কিন্তু যদি আমি ফিলোডসের ক্ষেত্রে কোনো ডাক্ট দেখতে না পাই তাহলে কিন্তু আমি ফিলোডস বলে ডায়াগনোসিস করতে পারবো না। নো ডাক্ট নো ফিলোডস, আমাকে কোথাও না কোথাও ডাক্ট দেখাতেই হবে। শুধুমাত্র আমি একটা মেসেনকাইমাল টিউমার দেখিয়ে দিলাম তাহলে কিন্তু আমি সেটাকে ফিলোডস বলতে পারবো না। নেক্সট হচ্ছে যে ফিলোডসের যথারীতি ওর নামটা এসেছে কারণ ফিলোডস তোমাদের পক্ষে তো সম্ভব নয়। ফিলোডস যখন টিউমারটা অপারেশন হয়ে আসে খুব মজার হয়, ভেতর থেকে টুকরো টুকরো গুলো গুদগুদ করে এরকম করে ছোট ছোট করে খুলে খুলে বেরিয়ে চলে আসে, লিফ লাইক আর কি, সেই জন্য সেটার নাম হয়েছে ফিলোডস। যখন এমনি ক্রস সেকশনে কাটা হয় একটা পাতার মতন মরফোলজি নেয়। নেক্সট ইজ দ্য ব্রেস্ট কার্সিনোমা। ব্রেস্ট কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা মেনলি, না শুনলে চুপ করব, আমার ভাঙা গলা নিয়ে আর আমি চেঁচাবো না। তোমাদেরই দাবি ব্রেস্ট এর কথা বলতে। ব্রেস্ট টিউমার মেনলি অফ টু টাইপস, লবিউলার অর ডাক্টাল। এবার এই দুটোরই একটা ইনসিটু হতে পারে, একটা ইনভেসিভ হতে পারে। তাহলে ইনসিটু লবিউলার কার্সিনোমা, ইনসিটু ডাক্টাল কার্সিনোমা, ইনসিটু লবিউলার কার্সিনোমা, এরকম একটা ইনভেসিভ আর ইনভেসিভ হতে পারে। এর সঙ্গে আরেকটা যোগ হয়েছে এখন একটা প্যাপিলারি কার্সিনোমা, যেটা আমাদের ইন্ট্রাডাক্টাল একটা প্যাপিলোমা থাকে এবং প্যাপিলারি থেকে প্যাপিলারি কার্সিনোমা হতে পারে। এবার অনেক সময় দেওয়া হয় যে enumerate the different types of breast carcinoma, bogus question। আমি এখন আমাকে তোমরা জিজ্ঞেস করলে আমি সব কটার নাম ধর ধর করে বলতে পারবো না, কোনো মানেও নেই জেনে রাখার, শুধু বেসিক্যালি জেনে রাখো যে দিস টু টাইপস অফ। তো লবিউলারটা মানে কি আমরা জানি একটা টিডিএলইউ আছে, টিডিএলইউ মানে টার্মিনাল ডাক্ট লবিউলার ইউনিট, টিডিএলইউ। সেইখানে একদম শেষে গিয়ে আমরা যদি একটা আঙুরের থোকার মতন জিনিসটাকে ভাবতে থাকি, আঙুরের এই যে ব্রাঞ্চ যাচ্ছে গিয়ে একদম শেষকালে আঙুরগুলো ঝুলে ঝুলে আছে, সেই যে আঙুরগুলো সেইগুলো হচ্ছে এক একটা অ্যাসিনাই, সেইগুলো হচ্ছে এক একটা অ্যাসিনাই। যখন সেই এবং একটা বাঞ্চ অফ ওই ছোট যে বাঞ্চগুলো আঙুর যেখানটায় আছে, দোজ আর দ্য লবিউলস, those are the lobules. So when the carcinoma starts in those units or those acinar cells of the lobule, it is known as the lobular carcinoma. কিন্তু যখন ওই কার্সিনোমাটা আরেকটু প্রক্সিমালি বা আরেকটু এদিকে এগিয়ে এসে পরের দিকে যখন হচ্ছে, যেখানে নাকি ডাক্ট হয়ে গেছে পুরোপুরি, সেইখান থেকে যখন হচ্ছে আমরা সেটাকে বলছি ডাক্ট কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। এবারে ব্রেস্ট কার্সিনোমা নিয়ে প্রচুর কাজ হয়েছে, যে কারণে এত রকমের জিনিস সমস্ত ফ্যাক্টের ইনপুট আছে, BRCA1 BRCA2 ইত্যাদি 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 নানান রকম। আমাদের এখন পর্যন্ত যে জিনিসটা আমাদের জানতে হয় ওটা যে আমাদের আইএইচসির যে এক্সপ্রেশন, luminal or abdominal expression of the different IHC মেইনলি কি কি করা হয় ব্রেস্টের ইয়েতে, আইএইচসি কি কি করা হয়, মানে ব্রেস্ট টিস্যু কার কার উপরে ডিপেন্ডেন্ট ব্রেস্টের প্রলিফারেশনের জন্য, তাদেরই করা হবে। হ্যাঁ হ্যাঁ, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, ইআর পিআর, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, আরেকটা হচ্ছে হার্টুনিউ। এই তিনটেকে দেখা হয়, এই তিনটের বিভিন্ন কম্বিনেশনে আমরা আইএইচসি পেয়ে থাকি। ইআর পজিটিভ, পিআর পজিটিভ, হার্টু পজিটিভ, এটা খুব ভালো প্রগনোসিস। তিনটেই যদি পজিটিভ থাকে তাহলে খুব ভালো তার প্রগনোসিস, যদি তিনটেই নেগেটিভ হয়, ট্রিপল নেগেটিভ হয়, তাহলে তার প্রগনোসিস খুব খারাপ। এবারে পেশেন্টের ব্রাকা যদি পজিটিভ থাকে তাহলে ধরে নেওয়া হয় যে তার কন্ট্রাল্যাটারাল ব্রেস্টেও আবার কোনো সময় ক্যান্সার হতে পারে। এই সমস্ত নানান রকম জাগলারি আছে। হ্যাঁ, সো দিস হিয়ার অলসো কামস দ্য জেনেটিক্স ইন ভেরি, মানে খুব সচেতনভাবে এসে গেছে সমস্ত জেনেটিক্সের ইয়ে। তবে মেইনলি তোমাদের যেটা জানতে হবে ব্রেস্টের একটা কিভাবে তুমি ডায়াগনোসিস করবে। একটা পেশেন্ট, ধরো আমি বলছি দুজন মহিলা এসেছেন, both of them are of 45 years old
and both of them are complaining of having some lump in the breast. Now কি করে তুমি ডিফারেন্সিয়েট করবে? ক্লিনিক্যালি দেখে কি করে বুঝবে যে কোনটা ম্যালিগন্যান্ট কোনটা মানে ম্যালিগন্যান্ট আর বিনাইন? কে বলবে? হ্যাঁ, 1 2 3 করে একদম প্রথম থেকে বলতে হবে। হ্যাঁ, টেম্পারেচার কি হবে? সে তো শিওরেস্ট সাইন হয়ে গেল। তার আগে আর আর সাইজে কিচ্ছু এসে যায় না। ফাইব্রয়েডেনোমা এত বড় হতে পারে, ব্রেস্ট কার্সিনোমা এইটুকুনি হতে পারে। লেখ, 1 2 করে লেখ। How to proceed? Breast carcinoma. First, clinical examination. না, তারও আগে হিস্ট্রি। কতদিন থেকে আছে? কতদিন থেকে আছে? ও যদি বলে আজ আমার অনেক বছর ধরে আছে, 2-3 বছর ধরে আছে, of prolonged duration, it is goes for the benign one, duration. Next is the feel. Next is the consistency or feel. হাত দিয়ে দেখে feel. The fibroadenoma is more or less firm, soft to firm, whereas the malignant tumor is hard, stony hard. Third is fixity. Third is fixity. The fibroadenoma is mobile, freely mobile, not freely mobile. Malignant tumor has restricted mobile. The overlying skin is normal in case of fibroadenoma. In case of breast carcinoma, it may show changes like pudy orange, ulceration, inflammation, etc. লিখতে পেরেছিস? Ulceration, pudy orange, inflammation, malignantal বেলায়। Fixity to the deeper structure or chest wall. Not fibroadenoma is never fixed to the chest wall. Never fixed to the chest wall. Malignant tumor may or may not be fixed to the chest wall. হতেও পারে, নাও হতে পারে, আর তাড়াতাড়ি পেলে নাও হতে পারে। কত নম্বর গেল? নেক্সট, axillary lymph node. Axillary lymph node. In fibroadenoma, axillary lymph nodes are never palpable. In fibroadenoma, axillary lymph nodes are never found. In malignant breast carcinoma, it may or may not be found. May not টাই হচ্ছে ডেঞ্জারাস, পেয়ে গেলে তো ঝামেলা চুকলো, তখনও মেটাস্টাসিস হয়নি, এমনও তো হতে পারে, আরেকটু আগে দেখছি আমরা। So it may or may not be found. So these are the clinical findings. Next what to do? Next, FNSC. FNSC or core needle biopsy. আজকাল আর ব্রেস্টে FNSC করা হয় না, একেবারেই কোর CNB করা হয়, কোর নিডল বায়োপসি অর CNB, কোর নিডল বায়োপসি। তার সুবিধা হচ্ছে আমরা একেবারেই ওটাতেই IHC শুদ্ধ করে দিচ্ছি। ওকে, সো CNB will show, the core needle biopsy will show the duct carcinoma in cases of malignant tumor, and in fibroadenoma it will show the benign tumor of the histological features of the fibroadenoma of the benign ducts surrounded by the benign stromal tissue. এই তারপরে তো ম্যাস্টেক্টমি করে যখন অপারেশন হবে তখন ফাইনাল ডায়াগনোসিস হবে। সো দিস ইজ হাউ টু প্রসিড ফর the diagnosis of a breast lump. Okay,
আচ্ছা, ওই যে বায়োপসি লিখলি যেখানে, সিএনবি লিখলি, সিএনবি লিখেছিস যেখানে, সেখানে লিখে নে ফলোড বাই আইএইচসি এক্সামিনেশন। কোন নিডল বায়োপসি ফলোড বাই আইএইচসি এক্সামিনেশন ফর ইয়ার পিয়ার হার্টনিউ, ইয়ার পিয়ার হার্টনিউ। ঠিক আছে? হয়েছে? HER 2 লিখে NEU। আর কিছু ব্রেস্টেতে হয়ে গেল ছোট, আর কিছু বিশেষ ব্রেস্টের জানার দরকার নেই। আর আজকে কি অন্য কোনো ছোট চ্যাপ্টার? থাইরয়েড, থাইরয়েডে হয়ে গেছে, দরকার নেই।